আর এগুলো জানা উচিত সবারই। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে দেখো যত ঝড় ঝঞ্ঝাট আবহাওয়ার যত গোলযোগ সমস্ত কিছুই ট্রোপোস্ফিয়ার স্তরেই হয়। এই জন্য এটাকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল। যেমন মানুষ রেগে গেলে কি হয়, ভেঙে চুরে ফেলে অনেকে, বদমেজাজি থাকে যেমন। ঠিক আছে, আমি যখন ছোটোবেলায় এরকম ছিলাম, কেক আমার বাড়ির থেকে আমার দিদিরা কি বলেছে, আমি থালা বাসন ভেঙে ফেলেছি পিটিয়েই। ঠিক আছে, তো যাই হোক, এরকম রেগে যাই, ওই জন্যই বলে ক্ষুব্ধমণ্ডল, ঝড় তুলে দেওয়া। আচ্ছা, আয়নোস্ফিয়ারকে কি বলে? আয়নোস্ফিয়ারে কোন তরঙ্গ প্রতিফলিত হয়? পরীক্ষা আসে বেতার তরঙ্গ। ভেরি গুড। আবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলছে? শান্ত মণ্ডল। আর এই শান্ত মণ্ডল বলে এখান দিয়ে কি প্রবাহিত, মানে কি উড়ে যায়? বিমান চলাচল। প্লেন না রে বাবা, বিমান বাকে বলে। ঠিক আছে, বিমান চলাচল করে। আর মেসোস্ফিয়ার হচ্ছে কি? বায়ুমণ্ডলের যে স্তর আছে সব থেকে কি, সব থেকে শীতল বা ঠান্ডা মেসোস্ফিয়ার। আর সব থেকে হট বা উষ্ণ কোনটা? থার্মোস্ফিয়ার। ভেরি গুড। চলো নেক্সট যাই। যদি মনে না থাকে সব থেকে উষ্ণ, মাথায় রাখবে যে উষ্ণতা মাপার একক মানে একক কি, মানে যন্ত্র কি? উষ্ণতা মাপার যন্ত্র কি? থার্মোমিটার। মাথায় রাখবে। বা ক্যালোরিমিটার, তাপ, ও সরি ক্যালোরিমিটার তাপ। তাই উষ্ণতা মাপার সেই হিসাবে উষ্ণ মাথায় রাখবে। আচ্ছা, এইখানে দিয়েছে একটা রিজনিং দিয়েছে, ড্যাশ পূরণ করতে হবে। এম মানে কত? 13, ই মানে 5, এন মানে কত? 14, আই মানে 9, পি মানে 16, ও মানে 15। তাহলে এবার দুটো ড্যাশ আছে, কি হবে? এবার একটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, যেটা ডবল সিরিজ, একটা মান কমেছে একটা বেড়েছে, মানে ডবল সিরিজের কাজ হচ্ছে। তাহলে 13 থেকে 14, 14 পরে দেখো তাহলে +1 হলো, তারপর দেখো কি +2, তারপরে কি হবে? এটা +3 হবে। +3 মানে কত আসবে? 16 আর 3 19। ওকে, ভেরি গুড। পরে দেখো 5 আর 4 9, তারপরে 9 আর 5 না, 9 আর 6 15, তাহলে কি 4 6, এবার কত হবে? 8 যোগ হবে। তাহলে 8 5 কত হবে? 13। তাহলে 19 মানে কত? মানে 19 মানে কোন অক্ষর হয়? এস হয়। একটা মাত্র অপশনে আছে এস ডি। আর 23 মানে ডব্লিউ হয়। অপশন ডি আনসার। প্র্যাকটিস করতে হবে রিজনিং, প্র্যাকটিস করলে রিজনিং হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি রয়েছে, দেখে নিই। তারপরে আবার একটা রয়েছে এখানে, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থেকে দেওয়া আছে। বলছে কোনো দুটি চিহ্ন, একটু বড় করি তোমাদের সুবিধা হবে। কি বলছে? কোনো দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে, কোন দুটি চিহ্ন আর কি, উভয় পক্ষের মান সমান হবে। প্রথম ক্ষেত্রে কি করতে হয়? দেখতে হবে যে কোনটা দিয়ে একে অপরের ভাগ যাচ্ছে, দেখতে হবে। দেখা যাচ্ছে যে এরকম কোনো আছে, কোনটা? এইটা আছে। কোনটা আছে? এইটা দেখো, 4 দিয়ে 20কে ভাগ করা যায় না? যায় তো নাকি? কথা বলতে হবে। তাহলে দেখা যাচ্ছে একটা মাত্র অপশান দেখলাম যে 4কে এটা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে ভাগ যেটা করো সেটা আগে হয়। তাহলে প্লাসকে আমরা যদি ভাগ করে দেখবো, তাহলে প্লাস আর ভাগ কোনটা? অপশান এতেই আছে, তাহলে অপশান এ দিয়ে আগে চেক করব। তাহলে 2 × 10 ভাগের জায়গায় প্লাস, আর প্লাসের জায়গায় ভাগ দিয়ে দেখি। আচ্ছা, এখানেও আবার ভাগ বলছে, ব্যাপার একই হয়ে যাবে। -1 = 23, তাই তো? এবার ক্যালকুলেশনটা তোমরা করো। দেখো ভাই, আমি যদি 20কে, মানে কি লিখবো? 20/4, এই 1/5, তার মানে 4 5 20, আউট হয়ে গেল। এবার দেখো 10 দুগুণে 20 আর 1, 20 আর 3 কত? 23 আনসার। তাহলে এইটুকু কেটে 0 হয়ে গেল, আর এদিকে 23 আনসার, আর সমান সমান 23ই আছে। তাহলে অপশান এই আনসার। এইগুলো হচ্ছে একটু ট্রিক্স বুঝতে হবে, যে কিভাবে তাড়াতাড়ি করতে পারবো। আমি কিন্তু এটা কোনো প্র্যাকটিস করার টাইম পাইনি যে দেখবো বা কিছু। হ্যাঁ, তাহলে কী করে বুঝলাম? এইভাবে ট্রিকগুলো একটু দেখতে হয়। ঠিক আছে, এইগুলো বোঝো তো। ভাগ মানেই 1/, ঠিক আছে? এখানে 20/4 যেমন, তো ভাগ আছে মানে উল্টে যাবে, তাহলে 1/5 গুণ আকারে হয়ে যায় যখন, তাহলে 4 5 20, 20 20 কেটে যাবে। তাহলে এখানে 10 দুগুণে 20 আর 3 23 দেখো, আর এখানেও সমান সমান 23, তাহলে মিলে গেল। তাহলে এই অপশান এই অ্যান্সার। চলো নেক্সট একটু যাব। আচ্ছা, এখানে এবার এদিকে 4 দাগ বলছে, একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে
63 ভাগশেষ থাকে সংখ্যাটিকে 29 দ্বারা। তাহলে দেখো এরকম যখনই থাকবে কি করবে, যে এটা ভাগ যায় এটা দিয়ে সাধারণত, আর যায়, তো এটা আমার দেখার টাইম নেই, ডাইরেক্ট দেখবে এইটা। তাহলে 29 দুগুণি কত হবে? 58। তাহলে 58 আর ভাগ করতে হবে, ভাগশেষ কত রয়েছে? 63। তাহলে 63কে ভাগ করলাম 58, তাহলে 29 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তার এখনো কত বাকি আছে? 5 বাকি। তাহলে 29 দিয়ে ভাগ করলে অবশ্যই কত থাকবে? 5 থাকবে। নেক্সটের দিকে গুটি গুটি পাইয়ে যাবো। তারপরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 5 দাগে সিম্পল। আচ্ছা, এগুলো থাকে এমন টাইপের কোশ্চেন দেখবা, এবারও ছিল, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতের যে সমস্ত কান্ট্রি তাদের রাজধানীর নাম কিন্তু আসে। তো মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের আইজল। আচ্ছা, ইম্ফল কার? মণিপুর। আর এই মণিপুরে রয়েছে কি? কেইবুল লামজিও ফ্লোটিং যে পার্ক রয়েছে, তাই তো, লোকটাক নদীর উপরে, তাই তো, পরীক্ষায় আসে। আচ্ছা, কোহিমা কার? ডিমাপুর বলে কিছু নেই। কোহিমা কার রাজধানী? নাগাল্যান্ডের। আর নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? ইংলিশ। ভেরি গুড। চলো, আচ্ছা, তাহলে আসামের রাজধানী কি হয়ে যাবে? আসামের দিসপুর। ভেরি গুড। অরুণাচল প্রদেশের কি হয়ে যাবে? ইটানগর। ওকে। মেঘালয়ের কি হবে? মেঘালয়ের হয়ে যাবে শিলং। ভেরি গুড। ত্রিপুরার কি হয়ে যাবে? ত্রিপুরার আগরতলা। সিকিমের কি হবে? সিকিমের গ্যাংটক। তো এইগুলো কিন্তু মুখস্থ রাখবে, এইগুলো বলে না, প্রত্যেকটারই রাজধানী মুখস্থ করবে। আর রিলেশন থেকে দিয়েছে, বলছে দেখো যারা জানো না একটু বলে দিই, আমরা ছোট্ট একটা মাইনাস দেবো মাথায়, এটা মানে মেয়ে বোঝাবে। কি বোঝাবে? মেয়ে বোঝানোর জন্য। আর ছোট্ট একটা প্লাস দেবো কি? ছেলে বোঝানোর জন্য, ঠিক আছে। আর বড় প্লাস মানে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর আগের জেনারেশনকে আগে লিখবো, পরের জেনারেশনকে পরে লিখবো। আর ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে আমরা সমান সমান। তো এইগুলো মাথায় রাখলেই আমরা রিলেশনটা ইজিলি করতে পারবো। চলো যাই এবার। বলছে এ হলো সি এর বাবা, তাহলে কি? এ হচ্ছে সি এর বাবা, তাহলে এ আগে জন্মেছে, সি পরে জন্মেছে, তাহলে আগের জেনারেশনকে আগে লিখলাম, পরের জেনারেশনকে পরে লিখলাম। এ হলো সি এর বাবা হবে, তাহলে এ কি? সি এর বাবা। তাহলে এ ছেলে না মেয়ে? ছেলে। তাই ছেলে বোঝানোর জন্য মাথায় একটা ছোট্ট প্লাস দেবো। আচ্ছা, এবং ডি হলো বি এর পুত্র, তো এদের দুটোর সঙ্গে এখনো কোনো রিলেশন পাইনি, তো ডি আর বিটা পরে আসছে। ই হলো এর ভাই, এটা পেলাম, তাহলে ই কে? ই হচ্ছে এর ভাই, তাহলে ভাই মানে পুরুষ না মহিলা? তাহলে ইও হচ্ছে পুরুষ, তাই প্লাস দিলাম একটা ছোট্ট পুরুষ বোঝাতে। সি হলো ডি এর বোন। ভাই বোন সম্পর্কে কি চিহ্ন দেবো? ওই যে সমান সমান চিহ্ন আগেরটাও দিয়ে যেটাও দেবো। ভাই বোন সম্পর্কে আমরা কি চিহ্ন দিচ্ছি? সমান সমান। তাহলে সি হলো ডি এর বোন। সি আবার কে? ডি এর বোন। তা ডি এর বোন। ডি কি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। পরে এবার যেটা মানে করিনি সেটার দিকে এবার যাবো। দেখো কি বলছে, ডি হলো বি এর পুত্র। ডি আবার কে? বি এর পুত্র। সিম্পল লজিক বুঝবে এইবার। তাহলে এরা দুইজন কি আছে? ভাই বোন আছে। আচ্ছা, এদের বাবা কে আছে? এদের বাবা এ পেয়ে গেছি প্রথমেই। সি, সি এর বাবা মানেও এরা ভাই বোন যদি হয়, সি এর যে বাবা সে তো ডি এর বাবা। তাহলে ডি হলো বি এর পুত্র। এই বিটা কে? বিটা মাইনাস মা, কারণ বাবা যখন পেয়ে গেছে তাহলে নিশ্চয়ই বিটা কে? হ্যাঁ, তাহলে এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। এ আর বি হচ্ছে স্বামী স্ত্রী, সিম্পল। চলো, বলছে বি ই এর কে হবে? তাহলে বি ই এর কে হবে? ই এর কে হবে? বৌদি হবে। বৌদি বা ভাতৃবধূ, অপশন বি। চলো নেক্সট দেখো। এইগুলো তোমাকে ভাগ ভাগ করেও করতে পারো, আর যদি বুঝতে পারো একটা এইগুলো একটা প্যাটার্ন নিয়ে চলে। তো প্যাটার্ন দেখলেও দেখো বি সি ডবল এ লাস্টে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বিসির পরে ডবল এ, তাই তো, বিসির পরে ডবল এ। তাহলে আমরা দিলাম বিসির পরে ডবল এ। দেখো বিসির পরে ডবল এ আছে, তাহলে বিসির পরে ডবল এ করে দিলাম। আচ্ছা, আবার দেখো বিবি। আচ্ছা, বিসির পরে ডবল এ, তাই তো, তাহলে বিবিসি করে দিই। কি? বিবিসি ডবল এ, কারণ দেখো ডবল এর আগে সি আছে, তাই ডবল এর আগে কী করলাম? সি। এই যে ডবল এ আছে তার আগে সি দিলাম। ভেরি গুড। আচ্ছা,
তাহলে দেখো এখান থেকে ডবল বি সি এ এ, তাহলে একটা সিরিজ পেলাম ডবল বি সি এ এ। তাহলে এখানেও দিয়ে দেখি ডবল বি সি এ, হ্যাঁ চলে আসছে, ডবল বি সি এ চলে আসছে, তাহলে এখানেও ডবল বি সি এ। তাহলে মেন সিরিজটা কী হলো, ডবল বি সি এ করে এইভাবে সম্পর্ক যাচ্ছে, এইভাবেই কিন্তু করতে হবে। এগুলো সব তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড। তাহলে অ্যান্সার কী আসলো, সি, এই ড্যাশে আসলো বি, এই ড্যাশটাতে আসলো এ, এই ড্যাশটাতে সি, তারপরটাতে বি। অ্যান্সার সি বি এ সি বি, সি বি এ সি বি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হবে? কি হবে? ব্রঙ্কাইটিস। মেনিনজাইটিস, ব্রঙ্কাইটিস, ফ্যারেঞ্জাইটিস, কলেরা। তাহলে কি হবে এটা? এটা একটু দেখে নিতে হবে আমাদের। ব্রঙ্কাইটিস। ফুসফুসের রোগ, তাই না? তো যখন দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে ফুসফুসেরই সমস্যা হবে, সেটা কী রোগ হবে? এক্ষেত্রে ব্রঙ্কাইটিস রোগ হবে। কী হবে? ব্রঙ্কাইটিস। আর এটা শ্বাসনালীর ভিতরে আবৃত একটা প্রদাহ, যা ব্যাকটেরিয়া দ্বারা ভাইরাসে আক্রমিত হয়, মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রমিত হয়। ঠিক আছে, কাশি ফাশি যে সমস্তগুলো হয় তোমরা সব জানো, তো এটা হবে ব্রঙ্কাইটিস। আর ফারেঞ্জাইটিসটা কি? এটা কোথাকার রোগ? সেটা কিন্তু বললো, কোথাকার রোগ এটা? এই তো এটা গলা থেকে রক্ত পড়ে অনেক সময়, গলায় হয়। ফ্যারেঞ্জাইটিস যে গলার রোগ, এইটা মনে রাখবে। কোথাকার রোগ? এটি গলার একটি সাধারণ অবস্থা যা গলবিলের প্রদাহ সৃষ্টি করে। এই লক্ষণগুলির মধ্যে গলা ব্যথা, গিলতে অসুবিধা, জ্বর, গলা থেকে রক্ত আসে, এগুলো হয়ে থাকে। ঠিক আছে, আর কলেরা তো সবার চেনা জানা, কলেরার কথা আর কিছু বলবো না। আচ্ছা, কলেরা হলে কি হয়? আর এরা কিন্তু জলবাহিত রোগ, এটাও মাথায় রেখো। এটা কিন্তু জলবাহিত রোগ একটা, এটাও তোমরা মাথায় রেখো। আচ্ছা, ডায়রিয়া, বমি, এই সমস্ত হয় জানো। আর মেনিনজাইটিস সবার জানা, মস্তিষ্কের রোগ যেটা মেনিনজাইটিস। চল, তাহলে অপশান দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে গলার, কলেরা তো হবে না, তাহলে ব্রঙ্কাইটিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার আমরা ধীরে ধীরে এগাই। তারপর 9 দেখবো যে কোনো সাংকেতিক অনুযায়ী এই টাইপগুলো কী করতে হবে, দেখবে যে কিসের অ্যান্সার চাইছে, যে ব্রাইটের। তাহলে এবার দেখবো যে ব্রাইট কোথাও কি ডবল আছে, দেখতে পাচ্ছি ব্রাইট একটা জায়গায় আছে, হ্যাঁ, তখন আমার উপায় কি? তখন উপায় হচ্ছে কি, এর পাশে যারা আছে এই দুটোকে বাদ দেওয়া। তাহলে বাদ কি আমরা ইচ্ছা মতো কেটে দেবো? না, তা দেবো না। তাহলে কি করে করতে হবে দেখো, তাহলে কি করতে হবে, দেখতে হবে লিটিল কমন কোথায় কোথায় আছে। দেখো লিটিল এখানেও কমন আছে, আবার লিটিল কমন আছে কোথায়? লাস্টেরটাতে কমন। এইবার ওই অনুযায়ী দেখলাম লাস্টেরটাই আর প্রথমটাই কমন, তাহলে আমার দেখতে হবে লাস্টেরটাই প্রথমটাই কি কমন আছে। তাহলে লাস্টেরটাই প্রথমটাই দেখতে পাচ্ছি কি কমন আছে, 3 আছে। তার মানে লিটিলের ভ্যালু হলো 3। ওকে, এইবার দেখবো বয়, এখানেও একটা বয় আছে, এখানেও একটা বয়। তাহলে প্রথমটা দিকে দেখো 1 কমন আছে, তাহলে দেখা যাচ্ছে বয় সমান সমান কি কমন? 1, তাহলে বয়ের ভ্যালু 1। তাহলে 1 হচ্ছে বয়ের, 3 হচ্ছে লিটলে, তাহলে 2 কিসের জন্য পড়ে আছে? ব্রাইটের জন্য। আর ঠিক এইভাবেই কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। অপশান 2, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন এমনই হয়, ঘাবড়ানোর কিছু নেই, একটু আসলেও কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবে সব। এটা কি লেডি কনস্টেবলের প্রশ্ন? হ্যাঁ, দেখো লেখাই তো আছে, স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12। দেখো এই নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস সবাই মাথায় রাখবে, যে তোমাকে গতিবেগটা কিসে আনতে হবে? কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। সিম্পল, ব্যাস এটুকু মনে রাখলেই ক্লিয়ার। তাহলে প্রতিকূলের প্রথম দেখো গতিবেগটা আমরা চাইবো, তাহলে প্রতিকূলের গতিবেগটা কি বলছে, যে একটা নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার। তাহলে দেখো 45 মিনিটে কত যাচ্ছে? 12 কিলোমিটার। তাহলে আমার ঘন্টায় পেতে গেলে কি বলবো, 60 মিনিটে কত যাবে? কি যাবে? 60 মিনিটে কত? তাহলে ক্যালকুলেশন করো, 60 মিনিট তাহলে 45 যাচ্ছে 12, তাহলে 60 যাবে কত, তাই তো নাকি? তাহলে ভাগ করলেই পেয়ে যাবে যে এইখানে 3 এ 4 12, 3 15 45, 4 15 60, তার মানে কত হলো? 16 হলো। 4 4 16। তাহলে প্রতিকূলের গতিবেগ তুমি পেয়ে গেলে 16 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। এবার হচ্ছে স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্থির বলে দিল, স্থিরের গতিবেগ বলে দিল 30 কিলোমিটার পার আওয়ার।
তোমাদের একটা জিনিস আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে স্থিরের থেকে যদি আমরা স্রোত বাদ দিই কি পাই? একটা স্থিরের গতিবেগ দেখো, ওখান থেকে যেটুকু কমে গেল, কি কারণে কমে গেল? কারণ তুমি স্রোতের উল্টো দিকে যাচ্ছ, তাহলে স্রোত বাড়া দিচ্ছে, তাহলে যেইটুকু বাড়া দিচ্ছে সেইটুকু তোমার গতি কমে যাবে। তাহলে তোমার স্থিরে মানে তোমার নৌকা এমনের গতিবেগ, যখন স্রোত ফ্রোত কিচ্ছু নেই তখন গতিবেগ যদি 30 হয়, তাহলে তোমার প্রতিকূলে 16 এসে দাঁড়ালো। তার মানে তোমার স্রোত বাধা দিল কতটুকু? 14। তাহলে 14 কিলোমিটার পার আওয়ার কার গতিবেগ? স্রোতের, কারণ স্রোতই তো বাধা দিল। এইভাবেই ভাবতে হবে। আর অনুকূল মানে তোমাকে হেল্প করবে। তাহলে নদীর স্রোতের বেগ কত? 14। যদি এখানে চাইতো অনুকূলের গতিবেগ কত, তাহলে ওই যে বললাম, তাহলে স্থিরে একটা গতিবেগ তো আছেই, আর স্রোতের দিকে যাচ্ছে মানে স্রোত তোমাকে হেল্প করবে, সেক্ষেত্রে কত যোগ হয়ে যাবে? 14 যোগ হয়ে যাবে। তার মানে এখানে 44 হয়ে যাবে অনুকূল। ঠিক আছে ভাই, কনসেপ্ট ক্লিয়ার রাখো, নিজেদের ভাবনাটাকে কাজে লাগাও, অঙ্ক সুবিধা হবে করতে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও এত টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ। এই টাইপের অঙ্ক করিয়েছি। দেখো 10% ক্ষতিতে মানে কত? দেখো 100% যদি বিক্রয় মূল্য হয়, 10% ক্ষতি মানে কততে বিক্রি করছো? কত পার্সেন্টে? 90%। ভেরি গুড। আবার বলছে 18% লাভে মানে 100 টাকা জিনিসটা, তাহলে লাভ কত হবে? কত পার্সেন্ট হবে? 118। তাহলে 118তে বিক্রি করা। এবার তাহলে এদের এই ডিফারেন্সটা কত? ওইদিকে 10, এদিকে 18। 28। কত পার্সেন্টের ডিফারেন্স? 28%। আচ্ছা, এই ডিফারেন্সটা কেন হলো বলো তো? কারণ তুমি দামটা বাড়িয়ে দিয়েছো। কি করেছো? ক টাকা? আরও 5600 টাকা বেশি নিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আরও কত পার্সেন্ট এখানে বাড়াচ্ছ? 28% বাড়াচ্ছ, 90 থেকে 118 মানে। আর সে 28% মানেই টাকা হিসাবে কত বাড়িয়েছে? 5600। তাহলে 1% মানে কত হয়ে যাবে? 28% মানে যদি এটা 1% মানে কত? কত গুণ এটার? দেখো 28 দুগুণে 56 আর 2 শূন্য আছে, মানে 200 গুণ। তাহলে 1% মানে 200। সেই যে বিক্রয় মূল্য কত টাকা হবে? কিছু হয়েছে, দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে, তাহলে দেখো সিম্পল, 20% লাভে বিক্রি করছো মানে কত পার্সেন্টে বিক্রি করবা? 220। 100 টাকা ক্রয় মূল্যে 20% লাভ মানে 120 টাকা বিক্রি। তাহলে 120, তাহলে 1% মানে যদি 200 হয়, তাহলে 120% মানে কি? গুণ করে দেবে। তাহলে 100 গুণে 12 দুগুণে 24 আর 3টে 24, তাহলে 24,000। অপশন নাম্বার ডি। বুঝতে পারো অসুবিধা? আশা করি অসুবিধা থাকবে না যদি মনোযোগ সহকারে শোনো। আমি কিন্তু একদম দেখো কিভাবে শেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট চলো। এইগুলো সেই মাধ্যমিকে করেছিলাম, কিছুই না। কি করতে হয়? এগুলো আমাকে অনুপাতটাকে ভগ্নাংশ করতে হবে। তাহলে অনুপাতটাকে ভগ্নাংশে কনভার্ট করা, তাহলে 4x বাই 3y ইকুয়াল টু 2x প্লাস 3y। আর এটাকে দেখো আমি ক্লিয়ার করি তোমাদের, এইটাকে তোমাদের কনফিউশন, এইটা তোমার প্র্যাকটিসের জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করছি, তারপরে পরীক্ষার সময় কীভাবে অ্যান্সার করবো সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে এটা কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখি, আচ্ছা ঠিক আছে ভাই, আগে চেষ্টা করবে কি এক্সের ভ্যালুটাকে বাম পাশে বেশি রাখার। তাহলে 1-এর সঙ্গে যদি গুণ করো 2 2 হচ্ছে, আর এখানে 3-এর সঙ্গে যদি 4 গুণ করো 3 যদি 12 হচ্ছে, তাহলে কোনটা 12টা? তাহলে এইটা আগে পাতাবো। তুমি এইটাও আগে পাতাতে পারো, এটাও পাতাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বড়টা পাতালে তোমার মাইনাসের ঝামেলাটা থাকবে না, ওই জন্য বড়টা পাতানোর চেষ্টা করবে। তাহলে 3 4 12xটাকেই আগে পাতাচ্ছি, আর এদিকে 3 3 9y, আর পরেরটা 1 গুণ মানে 2x প্লাস 3y পড়ে থাকলো। ওকে, ভেরি গুড। তাহলে এবার 12x রয়েছে, এটাকে এ পাশে এক্সটাকে বা পাশে নেবো, ওয়াইটাকে ডান পাশে নেবো। তাহলে এখানে কত হবে? 2x হয়ে যাবে, মাইনাস হয়ে গেল কারণ প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস। আর এখানে 3y আছেই, আর এখানে -9y ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে? +9y হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? এখানে দাঁড়াচ্ছে কি? এখানে 12x থেকে 2x 10x হয়ে গেল, ইকুয়াল টু 12y। আর কাটাকুটি যাচ্ছে যেহেতু, এখানে তুমি কেটে নিতে পারো, সমান সমান ওপরে উঠে কাটাকুটি যাই, তাহলে এখানে 6 আর হচ্ছে 5। ভেরি গুড। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে কি আসলো? এক্স। এবার বলেছিলাম না যে সমান সমান হলে উল্টোটা তাদের রেশিও হয়ে যায়, তাহলে রেশিও কি হয়ে যাবে? রেশিওটা 6:5। তোমাদের শিখেছিলাম তো যে সমান সমান যখন থাকবে 5x সমান সমান এত, উল্টো তাদের রেশিও মানটা কেন হয়? কারণ দেখো কেন হয়, দেখো কেন হয়, কারণ 5x রয়েছে ওপরে, এটাকে আমি 6টাকে নিয়ে আসলাম, ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম, ভাগ আকারে যেহেতু নিচে হয়ে গেল, আর এখানে 5টাকে পরে গিয়ে কী হয়ে যাবে?
পরে গিয়ে ওপাশে নিচে চলে আসবে। এপাশে গুণাকার মানে ওপাশে ভাগাকার হয়ে যায়, সিম্পল। তাহলে এক্সের ভ্যালু 6, ওয়াইয়ের ভ্যালু 5, এই জন্য হয়। ওই জন্যই শিখিয়েছিলাম যে সমান সমান হলে এটা হয়। এবার এই অঙ্কটা তোমাকে শর্ট করতে হবে, এটুকু করা যাবে না, এটুকু করা যাবে না। কেন করা যাবে না দেখো কীভাবে করো পরীক্ষার সময়। তো এটুকুতে বুঝে যাচ্ছ যে কি এইটার সঙ্গে এইটা গুণ হয়, এইটার সঙ্গে এইটা গুণ হয়। প্রথমটার সঙ্গে এইরকম যখন অনুপাত থাকবে যে কি প্রথমটার সঙ্গে দ্বিতীয় অনুপাতটা গুণ হবে আর দ্বিতীয়টার সঙ্গে প্রথমের অনুপাতটা গুণ হয়, পরীক্ষার সময় এইভাবেই করতে হবে। তাহলে এখানে পাঠাবে ডাইরেক্টলি 12x মাইনাস বড়োটাকে আগে পাঠাবে 9y সমান সমান 2x প্লাস 3y। দেখো কেন করতে হয় সেটা কিন্তু বেসিক দেখে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, ওই জন্য ওটা আগে শিখালাম। এবার তোমাকে শর্টকাট করতে হবে এখানে, যে এখানে আমি যদি করি কত আসবে, ডাইরেক্টলি বিয়োগ করে দেবে। এখানে আসলে তো বিয়োগ হয়ে যাচ্ছে, এই এক লাইন পাতিয়ে সময় নষ্ট নয়, তো ডাইরেক্টলি লিখবে 10x। 10 12 আর এখানে কি আসবে ডাইরেক্টলি, এখানে মাইনাস মানে পাশে প্লাস হয়ে যাবে 12y। যখনই এমন করে উল্টোটা তাদের রেশিও, তাহলে কি 12:10, তো এখানে তো ছোটো করেই তোমরা করে নিতে পারবে 6:5। বোঝা গেল? এইটুকু তোমাকে পরীক্ষায় করতে হবে, তাই টাইমটা সেভ হবে। 5 সেকেন্ড 7 সেকেন্ডে অঙ্ক এইভাবে ওড়ে, কিন্তু তোমাকে তার আগে ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবে গিয়ে অঙ্কটা ওড়াতে পারবে শর্টকাট। চলো নেক্সট দেখাবো। আচ্ছা, এখানে আমরা যাচ্ছি 13 দাগে। আর ড্যাশ বোয়িং এত ল্যান্ডেড, এই যে বোয়িং এত, তার মানে এই বোয়িং এত, বোয়িং দিয়ে যে নাম্বারগুলো থাকে এগুলো কি কিসের নাম? বিমানের নাম্বার। এগুলো প্লেনের নাম, এরোপ্লেনের নাম হয়, ঠিক আছে, প্লেনের নাম হয় এগুলো। তাহলে ড্যাশ হবে কি, তাহলে দা হবে, কোনো প্লেনের নামের ক্ষেত্রে আমরা দা ইউজ করবো। দ্য বোয়িং 74 ল্যান্ডেড ইন দামদাম এয়ার স্ট্রিপে নেমেছিল। একটা নির্দিষ্ট করে নাম আছে, এটা বোয়িং এত, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে আমরা দা ইউজ করবো, ঠিক আছে। নবাব ওয়াজিদ আলী শাহ কি বলছে দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যা। কোথায় হবে? লখনৌতে তো এসেছিল, কোলওয়ার সিং না কে ছিল? আচ্ছা, কানপুরে নানা সাহেব। এখানে চেয়েছে নবাব, কে ছিল নবাব চেয়েছে এখানে, হ্যাঁ। তাহলে এখানে নবাব আলী ওয়াজিদ শাহ কী ছিল? অযোধ্যা বা আওয়াধ যেটা ছিল, তাই না? তাহলে এটা আমরা কি করব, অযোধ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস তোমাদের শেখাই, আচ্ছা যেটা বলতে চাইছিলাম, আচ্ছা এটা অযোধ্যা হবে না তো লখনৌই হবে। লখনৌতে বেগম হযরত মহল ছিল না ওই আরে বাবা ওটা না তো, এটা কি মহাবিদ্রোহ বলেছে? আচ্ছা আচ্ছা। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? লখনৌ বলছে, কারণ কি আওয়াধে ছিল, আওয়াধের রাজধানী কি? লখনৌ। উনি ভারতবর্ষের লখনৌতেই জন্মগ্রহণ করে এবং লখনৌতেই শাসন করেছিলেন, তাহলে কোথাকার নবাব বলবো বলো এবার? আর ইনি ছিলেন আওয়াধের শেষ নবাব, নবাব ওয়াজিদ আলী শাহ, মাথায় রেখো, ঠিক আছে। এটা তোমরা যেটা ভাবছো ওটা নয় কিন্তু, আচ্ছা আচ্ছা। মহাবিদ্যালয়ের ব্যাপারটা না এটা। আচ্ছা, নবাবের শহর কাকে বলে? লখনৌ। লখনৌ। নবাবের শহর কাকে বলছে? লখনৌকে বলছে, আর ইনি ছিলেন লখনৌয়ের শেষ নবাব, মাথায় রেখো। চলো তারপরে পেশেন্স নিয়ে ক্লাসগুলো করো। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? আচ্ছা, রাজা রামমোহন রায় একটা পত্রিকা ছিল, নাম কি? পাইনিয়ার ছিল। সংবাদ কৌমুদি। মিরাতুল আকবর, সংবাদ কৌমুদি, ভেরি গুড। তাহলে এখানে আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। চল, কোনো এই টাইপের ক্ষেত্রে পড়ার দরকার নেই, ডাইরেক্ট লাস্ট কি আনসার হবে সেটা পড়বে, আমি বলে চলে এসেছি, সময় নষ্ট করবে না। যখনই এই মাইক্রোফোন অফ করো না, তুমি বড্ড করছো কিন্তু, ডিস্টার্ব হচ্ছে। যখন কোশ্চেন করবো কেউ কোনো সাউন্ড করবে না। এই টাইপের ক্ষেত্রে কি করবে, এই টাইপগুলো ডাইরেক্ট লাস্ট অ্যান্সার কী চাইছে সেটা দেখবে, টাইম নষ্ট কম হবে। তবে নিচের কোনটি প্রাণী নয়, তাহলে এখানে প্রাণী নয় কোনটা? তাহলে এখানে দেখো প্রাণী নয় বলেছে, হ্যাঁ, তাহলে এখানে প্রাণী নয় কোনটা? দেখো পাখা খোঁজো, যদি পাখা হয়, দেখো যদি পাখা যদি মোষ হয় কী হবে? পাখা যদি মোষ হচ্ছে তবে নিচের কোনটি প্রাণী না, তাহলে পাখা হচ্ছে প্রাণী নয়, আর পাখাকে কী বলছে? মোষ।
অপশন তো মোষ নেই। অপশানে কিন্তু মোষ Option- দেয়নি, তাহলে আর তাহলে এটা হলো না। গরু যদি গাধা হয়, গাধা যদি পাকা হয়, তাহলে দেখো সেই হিসাবে কিন্তু এই গাধা যদি পাকা হয় এটাই নিতে হবে, কি করা যাবে? অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু মোষ, অ্যাকচুয়াল অ্যান্সার মোষ হবে, ঠিক আছে? কিন্তু এখানে হ্যাঁ অ্যাকচুয়াল অ্যান্সার মোষ হবে, কারণ এখানে যেটা বলে তাকে কি বলাচ্ছে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যাকচুয়ালি মোষ হবে অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু নেই বলে গাদাটা হয়তো ছেলেটা করেছে ওই জন্য। চলো নেক্সট। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি এত, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কি কি হতে পারে? সিম্পল, একদম কিচ্ছু নেই। দেখো 20 পাতার বই বলেছে। আচ্ছা একটা জিনিস ভাবো তো, 20 পাতার বই যদি হয়, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি বলছে 195। আচ্ছা তাহলে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেল, তাহলে 1 থেকে কতগুলো 20 পর্যন্ত কতগুলো পাতা হবে? 19টা। কটা পাতা? 19টা। 210। নম্বরের সমষ্টি কত হয় রে বাবা, ভুলে গেছো? 1 থেকে 1 থেকে 9 কটা হয়? 10টা। 9টা। 9টা। আর দশকের ঘর এবার 10 থেকে এখানে 20 পর্যন্ত, 10 থেকে 20 পর্যন্ত কটা হবে? 11টা। এটাকে এই হবে, এটাকে এইভাবে আছে না। না, কি আছে? 20 পাতার একটি আছে, এখানে অঙ্ক সমষ্টি 195 সোজা কিন্তু। দেখো তাহলে 20টা পাতা আমি শিখিয়েছিলাম কি, দেখো 20টা পাতা আছে, সেখানে একটা পাতা হারিয়ে গেছে, আছে কতগুলো পাতা? 19টা। আচ্ছা 19টা পাতা, ভেরি গুড। এবার দেখো 19টা পাতার সমষ্টি যদি 195 হয়, তাহলে গড় কত হবে? 19। আরে ভাগ করলেই তো বোঝা হবে, 11তে যাবে এটা নাকি? কত ভাগ যাচ্ছে? যাবে কি, ভাগ যাচ্ছে? না। যাচ্ছে না। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর সমষ্টি এত। আচ্ছা 20 পাতায় কতগুলো সংখ্যা আসবে সেগুলো বের করলে তো একবারে হয়ে যেত। কতগুলো আসছিল আমাদের যোগ করে? 22 আর 9। n ইন্টু n প্লাস 1/2 করে ওইটা বের করলে 210 আসবে, ওখান থেকে 195 বিয়োগ করলে যেটা আসবে সেটা। ওটা করলেও হয়ে যায়। চলো এখানে সমষ্টি আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছিলাম। এটা 19 দিয়ে ভাগ, 20 পাতার একটি বইতে এটা 19 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না? n ইন্টু n কোন সংখ্যাটা দিচ্ছে? 195 না 20? দেখো তাহলে 20 পাতা যদি হতো তাহলে মোট কত হতো, এটা তো জানা আছে। দেখো প্রথম সংখ্যা 20, ও ঠিকই বলেছে, ওইভাবেই করতে হবে, না হলে আসবে না, কারণ এখানে তো আমরা কোন পাতার আছে সেটা তো জানি না। দেখো প্রথম সংখ্যা হচ্ছে 1, আর 20 পাতা মানে লাস্ট সংখ্যা কত? 20। তাহলে 1 থেকে 20 সমষ্টি তো বের করে আমরা সূত্র জানি, কি জানি? n ইন্টু n প্লাস 1/2। n ইন্টু 1 প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে জানি আমরা। তাহলে n মানে কটা সংখ্যা, কটা? 20টা পাতা। 20 যদি 20 পাতাই থাকতো সেক্ষেত্রে কত হতো? 20 ইন্টু 21/2 কাটলে কত হবে? 10, মানে 210 হতো। কত তো? 210। তাহলে মোট হতো 210, সিম্পলি মোট হতো 210। এবার একটা পাতা নেই, তাহলে কোন পাতাটা নেই হিসাব করলে বোঝা যাচ্ছে। আচ্ছা বাকি পাতাগুলো নম্বর সমষ্টি। আচ্ছা একটি বইতে সমষ্টি 15। দেখো এবার তাহলে এখানে 195 বাদ দেবো, কত আসে বিয়োগ করলে? 15। এবার একটা জিনিস ভাবো, একটা পাতা নেই মানে তার পিছনে অঙ্ক করা থাকে, এ পাশে একটা নাম্বার থাকবে, ও পাশে একটা নাম্বার থাকবে, তাহলে কটা নাম্বার হারিয়ে গেছে? দুটো। তাহলে দেখতে হবে সমষ্টি তাহলে কত হারিয়ে গেছে, টোটাল 15 হারিয়ে গেছে, তাহলে কোন দুটোর যোগফল 15 সেটা দেখতে হবে তোমাকে। 28। তাহলে 7 নম্বর আর 8 নম্বর পাতাটা হারিয়ে গেছে, এভাবেই করতে হবে এটা, ঠিক আছে? সবার সমষ্টি তাহলে 20 পর্যন্ত সমষ্টি বের করলাম, তারপরে বাদ দিলাম যখন, তাহলে আমরা যেটা যে দুটো হারিয়ে গেছে সে দুটো পেয়ে যাব। গীত গোবিন্দের রচয়িতা সবাই জানে, জয়দেব। জয়। তোমাদের প্রশ্ন হচ্ছে গীত গোবিন্দের যে জয়দেব লেখা, জয়দেব কার সভাকবি ছিলেন? জয়দেব ছিল লক্ষণ সেন। লিখেই ফেলেছি। আচ্ছা কোন ভাষায় লিখেছিলেন গীত গোবিন্দটা? সংস্কৃত। সংস্কৃত। পরীক্ষায় কিন্তু এটা আসে, মাথায় রাখবে। তারপরে কোশ্চেন আমরা যাব,
সোনার রাসায়নিক নাম থেকে দেখবা প্রত্যেকবারই কোশ্চেন আসে। তো সোনার রাসায়নিক নাম কি? AU। ভেরি গুড। ঠিক আছে। এজি কার? সিলভার, রূপো। এজি হচ্ছে সিলভার, এটাও মাথায় রেখো। চলো আর কোনটাই কোনো সাংকেতিক ভাষায় মাইশোরকে লেখা হচ্ছে এই মুম্বাই। দেখো একটা সিম্পল লজিক দেখো, এখানকার প্রত্যেকটা অক্ষর এর মধ্যেই রয়েছে, দেখো। তাহলে মাইশোরটাকে আগে লিখি, তাহলে বুঝতে পারো কি করেছে। আর এখানে কি রয়েছে? SYMER। দেখো এটাকে দুই ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করলো, করে কি করছে? মিডিলটাকে যা জায়গায় যা সেই জায়গায় রেখেছে, আর এগুলোকে ক্রস করে দিয়েছে। তাহলে আমরা মুম্বাইকেও তাই লিখবো, MUMBAI। এটাকে যদি আমরা ক্রস করলে কী হয়ে যাবে? এই দিকটা এই দিকে হয়ে যাবে, তাহলে MUMই থাকবে, আর এখানে কী হয়ে যাবে? আইটা আগে আসবে, এর জায়গায় থাকবে, আর বিটা হবে, কারণ এইভাবে ক্রস হচ্ছে। তাহলে MUMIAB অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাব, একটি ভাগ অঙ্কে ভাগফল শিখিয়েছিলাম একদম প্রথম সেকেন্ড দিনের ক্লাসে বেসিকে। ভাগশেষ এত 5 গুণ ভাজক, এই টাইপটাই করিয়েছিলাম, মনে আছে? ধার্য ভাজকের ক্লাসে মনে আছে কি তোমাদের, না ভুলে গেছো? বলছে একটি ভাগ অঙ্কের ভাগফল কি বলছে? ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগফল কত হবে? ভাগশেষের 5 গুণ। আচ্ছা, তাহলে ভাগশেষ যা হবে, রিমাইন্ডার যা হবে, তার 5 গুণ হচ্ছে, তার মানে ভাগফল লিখতে পারি, আমি জাস্ট লিখছি তোমার বোঝানোর সাপেক্ষে। তাহলে 5R, আর মানে রিমাইন্ডার। তাহলে ভাগশেষ যদি আর হয়, তাহলে ভাগফল কী হবে? 5R। ভেরি গুড। এবং ভাজক ভাগশেষের আবার 9 গুণ। তাহলে ভাজক আবার কি? ভাগশেষের কয় গুণ? 9 গুণ। 9 গুণ মানে 9R। আচ্ছা, আর ভাজক হচ্ছে 135। ভাজক হচ্ছে কত? 135, মানে এই 9R মানে কত? কত? আরে কথা বলে না, এটাই তো ভাজক, 135। তাহলে কত গুণ বেশি? 15 গুণ। তাহলে 15 গুণ যদি হয়, তাহলে 5 মানে কত হবে? 5R মানে কত হবে? 9R মানে যদি 15 গুণ হয়, তাহলে 5R মানে 75 হবে। আর শুধু আর মানে কত হবে? 15 হবে, একটা আর। তাহলে কতটা ইজি করে শিখিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে এখান থেকে সিম্পলি একটা বিষয়, এবার বলছে ভাজ্য কত। ভাজ্যর ফরম্যাট কি বলছে? যে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে এটাকে যোগ গুণ করতে হবে, তাই না? গুণ করে দেখো কত আসবে। তাহলে 135 ইন্টু 75 প্লাস 5। সিম্পলি দেখো, 5 5 25, আর 5 যোগ হলে কত হবে? 0 আসবে শেষে। তাহলে এই দুটো অ্যান্সার হবে না, প্রথমেই আউট করে দিলাম। ঠিক আছে, এইবার তারপরটা কত গুণ হবে? গুণ করলে কত আসছে দেখো, গুণ করো। গুণ করতে পারবে না নাকি? কথা বলে না, অপশন এ হচ্ছে। তাহলে গুণ করে দেখি, গুণ করলে দেখবো এটা আসবে। কত আসবে? এইটা 10 132। ঠিক আছে, চল 125 আর প্লাস 35 আর 40। দেখো বাইদার। আচ্ছা, ওটা 5 লিখেছিলাম আমরা, 5 না 15। ঠিক আছে, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। সিম্পল, কি? বালিকার সংখ্যা বালকদের দ্বিগুণ। তাহলে এটা বয় লিখলাম, এটা গার্ল লিখলাম। তাহলে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, তার মানে বয় যদি 1 ধরি, বালিকা কী হবে? দ্বিগুণ বলেছে, কত হয়ে? তাহলে 2 হয়ে যাবে। এটা বলেছে রেশিও, রেশিও এটা, এই রেশিওই যাচ্ছে। 60 জনের একটি বিভাগ, তাহলে আমাদের অনুপাতের টোটাল কত আসলো? 3। আর অ্যাকচুয়াল টোটাল কত বললো? 60। তাহলে এটা কত গুণ বেশি অনুপাত থেকে? 60।
3 গুণিং 7 20। 20 গুণ। তাহলে অনুপাত থেকে 20 গুণ বেশি যদি হয় তাহলে 1 মানে কত হবে? 20 যোগ 20। আর অনুপাত 2 মানে কত হবে? যেহেতু অনুপাত থেকে 20 গুণ বেশি, 20 দুগুণে 40। তার মানে দেখা যাচ্ছে বয় আছে 20টা আর বালিকা আছে 40টা। ভেরি গুড। বলছে রামের স্থান ওপরের দিক থেকে 17তম। আচ্ছা, যদি রামের আগে 9 জন বালিকা থাকে, সিম্পল বোঝো, তাহলে রামের স্থান ওপরের দিক থেকে, এই উপরে আছে, ওপরের দিক থেকে কত আছে? 17তম। 17তম। তাহলে এই দিক দিয়ে যখন আসছে রামের স্থান এখানটা 17তম। গল্পটা ভালো করে বোঝো, এখানে বলতে চাইছে কি কয়জন মেয়ে আছে? 9 জন বালিকা। তাহলে 17তম যদি হয় তাহলে রামকে ধরে, কিন্তু রামকে ধরে যদি 17তম হয় তাহলে বাকি আছে কয়জন এখানে? আর 8 জন। এবার এই 9টা বাদ দেবো। কেন বাদ দেবো? তাহলে বালকটা বেড়ে যদি 9 জনকে যদি বাদ দিই, কতগুলো বালক পড়ে আছে? তার মানে এখানে 8 জন বালক কাকে ধরে? রামকে ধরে। রামকে ধরে তাহলে 8 জন। তাহলে রামের পরে কয়জন থাকবে? আর টোটাল কয়জন? 12 জন। তাহলে রামকে ধরে যদি 8 জন হয় তাহলে বাকি আছে আর কয়জন বালক? পরে 12 জন। অপশন সি। 12 জন। ব্যাস। নেক্সট, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? সবারই জানা। আর একজন এসেছিলেন, তার নাম কি আছে? ক্যাপ্টেন হকিংস। ক্যাপ্টেন হকিং। মদ দিয়ে মানিয়ে ফেলেছিল, জানো তো? বলেছিলাম গল্প। হ্যাঁ। মদ খাইয়েই, মানে দামি দামি মদ এনেছিল, এনে পটিয়ে নিয়েছিল। আচ্ছা চলো, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রহে মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছেন? সেই সময়ের ঘটনা, এখন আমার দরকার নেই, ঠিক আছে? সেটা ঠিকই লিখেছে। আচ্ছা, কলোসিয়াম রোম বেলেত মানে কোথায় অবস্থিত? কলোসিয়াম রোমে অবস্থিত, আর বেথেলেহেম কোথায়? প্যালেস্তাইনে। ঠিকই লিখেছে সেটা। সেটা অনেকগুলোই সঠিক করেছে, দেখলাম তো, তাই না? বর্ণশ্রেণী কি বলছে? দেওয়া আছে, উত্তর দিতে হবে কি? উপরের শ্রেণীতে কতগুলি সি আছে? আচ্ছা, কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই, এ থাকবে না। ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে, তাহলে কি সিপি? কোথায় আর কোথায় সিপি আছে যার আগে এ নেই? এসিপি থাকলেই ভুল, মানে শুধু সিপি খোঁজো আগে। সিপি আছে হবে, আগে আগে এ নেই বলেছে, তাহলে এটা নেব। এটা নিতে পারবো না কারণ আগে, এটা নিতে পারবো, এটা নিতে পারবো। আচ্ছা, এইটা আবার নিতে পারবো না কারণ এসিপি, মানে এসিপি হবে না, এসিপি থাকলেই হবে না, শুধু সিপি, শুধু সিপি হবে, শুধু সিপি হবে। দুটো আছে। আচ্ছা, এইটাও নিতে পারবো না। আচ্ছা, এটাও এসিপি, এটাও নিতে পারবো না, এদিকেও নিতে নেই। তাহলে আলটিমেটলি একটা, দুটো, আর এই প্রথমে 3টি। তাহলে অ্যান্সার 3টে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চল, শূন্যস্থান পূরণ করুন তাহলে। আগে আমরা সবসময় চেষ্টা করব সংখ্যাগুলোকে দেখার, কারণ সংখ্যা দিয়ে আমরা তাড়াতাড়ি করতে জানি। 27 থেকে 19 হয়েছে, মানটা কমছে, কত কমেছে? 8 কমেছে। 19 থেকে 13 মানে -6। এবার কত কমেছে? তার মানে কত কি হয় কমছে বলো তো? দেখো 8, 6, 4, এবার কত কমবে? 2। তাহলে এবার কত হবে? 7 হবে। তার মানে এটা অ্যান্সার হলো না, এটা অ্যান্সার হবে না, প্রথমেই আউট। এবার দেখো ইয়ের মান কত? 5। তাহলে 5 থেকে 2 বার দিলে সি থেকে 2 বার দিলে এর থেকে 2 বার দিলে ওয়াই, উল্টো দিকে যাচ্ছে, ওয়াই থেকে 2 বার দিলে কত হবে? ওয়ার আগে এক্স, তার আগে ডব্লিউ, তাহলে ডব্লিউ দিয়ে শুরু, তাহলে ডব্লিউ দিয়ে শুরু, এটাও না, অ্যান্সার অপশন। ব্যাস এইটুকু, কিচ্ছু নেই। চলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা? 65 তো, এটা হাইকোর্টের 62। হাইকোর্টের 62। ভেরি গুড। আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস। রেস্ট আপন, ঠিক আছে? আই রেস্ট আপন ইউর প্রমিস। রেস্ট আপন মানে কি? ফ্রেজাল ভার্ব রেস্ট আপনের মানে কি? বাংলা মানে কি? পারবে না?
আচ্ছা এই সেন্টেন্সটা পুরো তো বোঝা যাচ্ছে। রেস্ট মানে কোনো কিছু এ করা মানে হুম, পড়ে বোঝো তো। প্রমিস রাখা, নির্ভর করা, প্রতিজ্ঞা রাখছি কোনো কিছুর উপরে নাকি এরকম টাইপ। কথা রাখা, একটা মেয়ে ওটা বললো কোন type? নির্ভর করা অর্থে, আই রেস্ট আপন ইয়ার প্রমিস, আমি তোমার প্রমিসকে নির্ভর করি, মানে কি বিশ্বাস করি, বিশ্বাসযোগ্যতা অর্থে, ঠিক আছে। আই রেস্ট আপন ইওর প্রমিস মানে আমি তোমার কি প্রমিসটাকে নির্ভর করি, প্রমিসের উপর নির্ভর করি, এরকম বলতে পারি, অসুবিধা নেই। সিজিএস পদ্ধতিতে তাপের একক সবাই জানে কি হবে, ক্যালোরি, সিজিএসে ক্যালোরি, আর এসআই বললে জুল। জুল, আর এই ফারেনহাইট সেলসিয়াসটা এফপিএস পদ্ধতিতে উষ্ণতা বা তাপমাত্রার, তাপ আলাদা তাপমাত্রা আলাদা। তাপ হচ্ছে আগুন দিয়ে যে তুমি হিট দিচ্ছ ওটা তাপ। দেখো আগুন তাপাচ্ছ যখন, যেটা হচ্ছে তাপ, আর উষ্ণতা তোমার দেহের যে গরমটা ওটা তোমার উষ্ণতা, ঠিক আছে। সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে কেলভিন তাপমাত্রারগুলো। চলো, দ্য অ্যাক্রিড স্মেল মানে বাজো ইজ অফেন্সিভ ড্যাশ মি, তাহলে কি হবে, অফেন্সিভ টু, ঠিক আছে, সেটা ভালো লিখেছি আমার কাছে। আচ্ছা, কোনো ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, কে ফোন করে এই মুহূর্তে, আবার দাঁড়াও তো একটুখানি দেখে নিই, শ্বশুর বাড়িতে ফোন। চলো দেখি, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, রাম শ্যামের থেকে কি 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে, ব্যবসা সে মোট এত টাকা লাভ হয়, রাম কত টাকা লভ্যাংশ পান। তাহলে এখানে কয়জন আছে দেখতে পেলাম, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, দুজন আছে এখানে 200 টাকা। রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, আচ্ছা, এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, জদু, তাহলে কম পাচ্ছে কে, যদু, তাই তো, হ্যাঁ একদমই। যদু। এবার এই ক্ষেত্রে তুমি এক্স ধরতেও পারো নাও পারো, ধরে নাও এক্স টাকা যদি এ পাই, তাহলে 400 টাকা বেশি মানে এ কত পাবে, এক্স প্লাস 400, 400, আবার শ্যামের থেকে 200 টাকা, তার মানে কত, এক্স প্লাস 600, 600। এবার 3টে এক্স যদি যোগ করো কত হয়ে যাবে, পরপর 3টে এক্স যোগ হলো 3x হয়ে যাবে, আর এই 600 আর 400 যোগ হলে কত হয়ে যাবে, 1000, 1000। তাহলে এদের তিনজনের যোগফল এত, যেটা অঙ্কে বলে দিল কত, 3500। আর মোট ব্যবসা কত, প্রথমটা 7000 সরি, 7,000 বলে দিল। তাহলে 7,000 যদি বলে দেয়, 3x সমান কত হয়ে যাবে, 7000, 1,000 টো পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 6,000 হয়ে যাবে। 6000, 3টে কাটলে এক্সের ভ্যালু 2,000 করে, এক্সের ভ্যালু 2,000। তার মানে 2,000 যদি হয়, তাহলে এ শুধু এক্স মানে কত টাকা, যদু 2,000 টাকা, এ কত হবে 2,400 টাকা, তিনজনেই এ কত হবে 2400, বাকিটা 2,400। তাহলে এখান থেকে আমরা 2 করে আউট করে, এবার আমাদের যেহেতু লভ্যাংশ আমরা রেশিও করব, 2 করে আউট করে দেখা যাচ্ছে 2 দিয়ে যাবে, তাহলে 13 দিয়ে 26, তারপরে 12 দিয়ে 24, 10 হবে, 10 দিয়ে 20, 10, তাহলে রেশিও কত আসলো, 13, 12, 10, 13, 12, 10, এটা হচ্ছে ওদের রেশিও মূলধনের, আর সেই হিসাবে ওরা লাভ পাবে। তাই এদের টোটাল কত হচ্ছে, 35, এর টোটাল হচ্ছে 35, আর 35 মানে 35 লভ্যাংশ কত বলেছে, 3500 টাকা, 3500 মানে 1000, কত গুণ বেশি, 100 গুণ বেশি। রাম কত টাকা পাবে, রাম তো ছিল প্রথমে, তাহলে 13 মানে কত, 25-এর 100 গুণ যদি 1000, 13 100 গুণ মানে 1300 টাকা অপশানে। এবার এটাকেই পরীক্ষার সময় যারা একটু এক্সপার্ট কী করবে দেখো, যদুর থেকে শ্যাম বেশি 400, আবার শ্যামের থেকে আরও 200 বেশি, মানে এর থেকে যদি 200 বেশি হয় তাহলে কত, এ যদুর থেকে কত বেশি, যদুর থেকে 600 বেশি, তাহলে এই বেশি এও বেশি এও বেশি, এই বেশিগুলো যদি বাদ দিয়ে দিই, মানে বেশি মানে 1000 যদি বাদ দিয়ে দিই, তাহলে সবার রেশিও কী হয়ে যাবে, তখন সেম হয়ে যাবে। তাহলে এই বেশিগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে সেম পড়ে থাকবে, সেম যদি পড়ে থাকে 6,000 টাকা, তাহলে প্রত্যেকে কত 1,000 টাকা করে, 2,000 টাকা করে পাবে।
তাহলে এইবার এইখানে বেশিটা নাও, তাহলে 2000-এর সঙ্গে 600 মানে এটা হচ্ছে 2600, এ 400 বেশি মানে 2400, আর যদি তাহলে 2000, এইভাবে 2000 করতে হয় শর্টকাটলি, ঠিক আছে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে আরও বেস্ট হবে। এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে, ভেরি গুড। সেই সম্পূর্ণ পথের অর্ধাংশ এত অংশ সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কিছুই না। দেখো আগে দেখো কি বলছি, যে সে সম্পূর্ণ পথের অর্ধেক, তাহলে সম্পূর্ণ পথ কত? 120 তাহলে অর্ধেক কত হবে? 60, ভেরি গুড। আর মোট সময় কত লাগিয়েছিল? 20 ঘন্টা। মোট সময় লাগিয়েছিল 20 ঘন্টা। আর তার কত সময় লাগিয়েছে সময়ের? 3/5 মানে কত সময়? 12 ঘন্টা। এই যে 4×5 = 20 মানে 12 ঘন্টা। তার মানে অর্ধেক যেতে ও লাগিয়েছে 12 ঘন্টা, ভেরি গুড। তাহলে বাকি আছে কি? অর্ধেক। তাহলে বাকি অর্ধেক আর কত সময় নেবে? 8 ঘন্টা। 8 তাহলে বাকি অর্ধেক 20 ঘন্টা লাগিয়েছে, মানে বাকি আর যেতে ওর 8 ঘন্টা টাইম নিতে হবে। তাহলে ভাগ করলে কত হবে? 7 8 56, মানে 7 বার গেল, আর একটা অপশানেই 7 দিয়ে আছে এটা, তাহলে 7.5 হচ্ছে গতিবেগ। এটা কেন লিখলাম? কারণ ডিস্টেন্স বাই টাইম মানেই স্পিড, বুঝতে পেরেছো? আর যদি বলে প্রাথমিক গতি কত ছিল তখন কত, এটাতে ভাগ করে কত ছিল প্রাথমিক গতিবেগ? 5। তাহলে প্রাথমিক গতিবেগ ছিল 5, এই পরবর্তী গতিবেগ হয়ে যাবে 8। এই 8 না, সরি 7.5, অপশন সি। এইভাবেই কিন্তু বুঝে শুনে করবে। ABCDEF 7জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে, যেদিকেই থাক কোনো অসুবিধা নেই। CD এর ঠিক বলছে, দেখো CD এর ঠিক ডান দিকে আছে, পূর্ব দিক থেকে আর পশ্চিম দিক থাক কোনো অসুবিধা নেই, তাই তো নাকি? একই বিষয়, কোনো ব্যাপার না। CD এর ঠিক ডান দিকে আছে, তাহলে CD এর ঠিক ডান দিকে, ঠিক ডান দিকে, তাই ডান দিকে লিখলাম। আচ্ছা এখানে কয়জন আছে? 7 জন, ঠিক আছে। CD এর ঠিক ডান দিকে আছে, B যে কোনো একটি প্রান্তে বসে আছে, তাহলে যে কোনো একটা প্রান্তে, এ প্রান্তেও হতে পারে এই প্রান্তেও হতে পারে, যাই না কোন প্রান্তে, আমি জাস্ট লিখে রাখলাম। একটি প্রান্তে বসে আছে এবং E ঠিক তার পাশেই বসে আছে, E আবার ঠিক পাশে, মানে E হয় এখানে হবে না এখানে হবে, কোন দিকে বলেনি কিন্তু এখনো পর্যন্ত। G E ও F এর ঠিক মাঝখানে বসে আছে, কোথায় বসে আছে? G E ও F এর মাঝখানে, আচ্ছা। এবার দেখো একটা জিনিস, আমরা একটুখানি যদি করি সুবিধা হবে। 1 2, ঠিক আছে, এখানে আসছে, এখানে কতগুলো হয়ে যাচ্ছে? যদি আমরা করলাম 6 জন অলরেডি হয়ে যাচ্ছে, তাই তো? এই তো ডবল হয়ে গেল। এবার দাঁড়াও, আসছি, চাপ নিও না, পরে আসি। G E ও F এর মাঝে আছে, আচ্ছা ঠিক আছে। D দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, এইটা একটুখানি তোমাকে ওই জন্য করতে হবে, কিছু করার নেই। যাই হোক, তো দেখো এই পূর্ব দিক মানে এই দিকে তাকানো, আর এই দিকে যখন তাকাবে দেখো বাম দিকটা কোথায়? ওপরের দিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তুমি যখন এই দিকে তাকাচ্ছ তখন বাম দিক কোনটা হবে? বাম দিক এইদিকে যাচ্ছে মানে বাম দিক ওপরেরটা, ঠিক আছে। তাহলে এই ওপরেরটা হচ্ছে বাম পাশ, আর নিচেরটা হচ্ছে ডান পাশ, আর নিচে মানে দক্ষিণ, যেহেতু দক্ষিণ দিকে তো এইভাবে করবো আমরা। আচ্ছা, তাহলে CD এর ডান দিকে, তাহলে C ওপরে, D এর ডান দিকে, B এক প্রান্তে আছে, কোন প্রান্তে জানি না। কুলু বলে D দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, D দক্ষিণ দিক থেকে মানে এইখান থেকে তৃতীয় অবস্থান, মানে CD এর ডান দিকে আছে, তাই D এর বাঁ দিকে হয়ে গেল তো C। ও সরি CD এর ডান দিকে বলেছে, আচ্ছা D এর ডান দিকে, CD এর ডান দিকে, এইদিকে তাকিয়ে আছে মানে এটা ডান দিক, কিন্তু লিখেই দিস নিচে। এবার বলছে যে কি, এই তো কুলু দিয়ে দিয়েছে যে D দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে, সিম্পল। তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে 1 নম্বরে কি আছে এখনও জানি না, কিন্তু জেনে গেছি কে? B, কারণ এই যে বলেছে G E ও F এর মাঝখানে আছে, তাহলে আমার দরকার তো 7 জন, তাহলে এখানে 3 আর 3 6, আর একজন কোথায়, তাই না? এবার কি বলছে দেখো, CD এর ঠিক ডান দিকে আছে
আচ্ছা আচ্ছা, যে কোনো একটি প্রান্তে বসে আছে ই ঠিক তার পাশেই বসে, তার মানে কিন্তু এই বি সব ওপরেই আছে ওরা সব, কারণ ই যদি পাশেই থাকে, এ পাশে যদি করো তখন কি তুমি আর জি আর এফ এর মাঝখানে আনতে পারবা? ই তো তার মানে এখানে কেউ নেই, তাই না? আবার বির পাশে তো হবে না, তাহলে বি আছে এইখানে, ই আছে পাশেই মানে এইখানে। আচ্ছা, তার মানে আর একটা এখানে আছে, বোঝা গেল কি বলতে চাইছি? এখানে কিন্তু আর একজন আছে, তাহলে বি আছে এইখানে, তার পাশে তো ই আছে বলেই দিয়েছে, আর ই আছে আবার কি, আচ্ছা ই ঠিক তার পাশেই বসে আছে, জি ই ও এফ এর মাঝে, তাহলে এফ নিশ্চয়ই এইখানে আর জি আছে এদের মিডিলে, বাকি কি আছে তাহলে? এ বাকি আছে, তাহলে এ হবে। নিচে এ। এ। বেঞ্চের অপর প্রান্তে কে বসে? এ হবে। সুন্দর দিয়েছে, জাস্ট এগুলো করতে হবে ক্যালকুলেশন, আর এইভাবে পাতালেই হয়ে যাবে, মাথা ভেবে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই এগুলো। পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? চলো, বর্গের পার্থক্য দিয়েছে, বর্গের পার্থক্য যদি 37 হয় বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটা কীভাবে করা যায়? অখণ্ড সংখ্যা বলতে মানে অখণ্ড মানে কি? 1 2 3 4 5 এগুলো সব অখণ্ড সংখ্যা, মানে ভগ্নাংশ। সংখ্যাগুলো ভগ্নাংশ না, হ্যাঁ পরপর সংখ্যা। কি ভাগ অখণ্ড বোঝো না, মানে খণ্ড করবে না, এটা হচ্ছে অখণ্ড। সংখ্যা। আরে পাগল, 1 2 3 4 5 6 7 এই স্বাভাবিক সংখ্যা সব হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে? পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, দেখো পরপর দুটো, তো এই জন্যই তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম, এই জন্যই তোমাদের মুখস্থ রাখা। দেখো 20 স্কোয়ার কত? 400, আর 19 স্কোয়ার কত? 361। তো এর ডিফারেন্স কত হচ্ছে? হচ্ছে না কিন্তু। 19 স্কয়ার আর এবার দেখো, এবার 18 18টা দেখো, আমি আসছি, 18 স্কোয়ার কত? 324। 324। এর সঙ্গে 37 যোগ করলে এইটা, অপশানগুলো খেয়াল করলেও বোঝা যায়। তাহলে 20টা তো হবে না, 20 আর 19 হচ্ছে না, তাহলে বৃহত্তম হচ্ছে যেহেতু, তাহলে আমি বড়োটা, এই দেখে 20, ওই জন্য বড়োটা নিয়েছি আগে। এগুলো অপশান টেস্ট করেই করছি, কিন্তু যেহেতু আমার কি বড়োটা চেয়েছে তাই বড়োটা আগে নিয়েছি, দেখছি হচ্ছে কি না। 20 আর এটা হলো না, তাহলে এটা হলো না, এবার 19টাকে বড় ধরলাম, এই ছোটো কত? 18, দেখলাম এটাই মিলে গেল, তাহলে বৃহত্তম হয়ে যাবে 361, মানে 19। 18 আর 19 যোগ করলে তো 37 হচ্ছে। হ্যাঁ, ওইভাবে হয় না, ওইভাবে কিন্তু হয় না রে বলছি বাবা। 224, 18 স্কয়ার তো 324, হ্যাঁ তারপরে 18 19 যোগ করলে 37, তাহলে 19 স্কয়ার হয়ে যাচ্ছে তারপরটা, সেটাই বলছি আমি। হ্যাঁ, চলো বর্গের পার্থক্য ছিল, দুটো সংখ্যার বর্গের পার্থক্য ছিল না? হ্যাঁ, আরও একটা শিখিয়ে দিই তাহলে। হ্যাঁ, এখানে কি দিয়েছিল, কোথায় ছিল, কোথায় হারিয়ে গেল বাবা? এটা এই যে বর্গের পার্থক্য ছিল না, বর্গের পার্থক্য মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 37, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো নাকি? হ্যাঁ, সমান সমান 37। পরপর দুটি অখণ্ড সংখ্যা বর্গের পার্থক্য। ও, এটা বর্গের পার্থক্য দিয়েছে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, ওরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এখানে অবশ্যই আসবে না, পার্থক্য যেহেতু, ঠিক আছে। 19 আর 18 যোগ করলে কত আসছে? 37। হ্যাঁ, চলে আসবি তো, তাই তো, আমি তাই তো। আর হচ্ছে এটার পার্থক্য 1, তাহলে 37 যোগ 37 আসবে না, মানে আসবে, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে করলেও চলে আসে, তোমাকে অপশানগুলো দেখতে হবে, দেখলে বোঝা যায় এগুলো। তাহলে কোন দুটো সংখ্যার যোগফল, আর এটা করলে 37 আসবে। ঠিক আছে, তারপরে দেখি সঠিক উত্তরযুক্ত অনুক্রমে সাজাতে হবে, বর্ণ অনুচ্ছেদ, এটা পারবে, এর কিছু করবো না আমি, পারবে না এটা? দেখো, বর্ণ অনুচ্ছেদ বাক্য রচনা শব্দ, তো আমি ছোটো থেকেও বড় সাজাতে পারো, বড়ো থেকেও ছোটো, যা ইচ্ছা সাজাতে পারো। তো এখানে আমরা আগে কী পড়ি? লেটার পড়ি, তাহলে 1 বললাম, তারপরে কি অনেকগুলো মিলে কী হবে? সেটা অড, অনেকগুলো অড মিলে কী তৈরি হয়? একটা বাক্য। অনেকগুলো বাক্য মিলে কী তৈরি হবে?
এক একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রচনা। তারপরে সেটা পুরো একটা এসে বা প্রবন্ধ বা রচনায় চলে যাবে অপশনে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে সাডেনলি আ ড্যাশ অফ উলস অ্যাটাক দ্য ফার্মার। উলবের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নাউন কি হয়? উলবের কালেকটিভ নাউন কি হয়? প্যাক অফ উলফ। Pack of বুঝেছি তো, wolves। প্যাক অফ উলফ, তাই না? হার্ড অফ কি হয়? হার্ড অফ সোল, কাউ। আর এগুলো জানবে। কলোনি অফ, ফ্লক অফ, ফ্লক অফ শিপস, ফ্লক অফ বার্ডস হয়, আবার শিপ Bird, মানে sheep। ভেড়া, এটাও হয়। আর ফ্লিট অফ শিপ আছে, ওটা হচ্ছে জাহাজ। কলোনি অফ কি হয় বলো তোমরা, যারা ইউটিউবে দেখছো তারা বলো। আমি বলবো না, ইউটিউবে যারা বলবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? কিছু আছে বলো, পারবে তো নাকি এটা? পারবে কি? হ্যাঁ পারবো। দেখো ভাই, কিছুই না। পরিসীমা মানে কি বলো তো? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ভেরি গুড। আচ্ছা, তার মানে এখানে লেন্থ আর ওয়েথ মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে? 80। 80 হবে। 80। এবার দেখো, তুমি এইটা একদিক দিয়ে দৈর্ঘ্য কমিয়ে দিলে, কত কমালে? 10। তাহলে এদিক দিয়েও কত কমলো? 10। এই দুই দিক দিয়ে 10 কমে গেল। আবার কি করছো? প্রস্থ 10 করে বাড়িয়ে দিলে, তাহলে এদিকেও 10 বাড়লো, এদিকেও 10 বাড়লো। তাহলে আলটিমেটলি কি হলো? সেম। যা ছিল তাই হয়ে গেল। আলটিমেটলি কি হয়ে গেল? যা ছিল সেম হয়ে গেল তো নাকি? পরিসীমা সেম তো হয়ে গেল। তাহলে পরিসীমা সেমই থাকলো। তাহলে পরিসীমা কত থাকলো? 160ই থাকলো, তাই তো নাকি? এটা কি বোঝো না খেয়ে বলেছো? হ্যালো? হ্যাঁ দাদা। তাহলে এটা বুঝতে পারো যে বড় ক্ষেত্রে পরিসীমা আর এর পরিসীমা সেম, তার মানে হ্যাঁ বর্গক্ষেত্র। না বুঝতে পারলে বলেন, আর কি করা যাবে। তাহলে হচ্ছে সেমই থাকছে, কারণ একটা কমাচ্ছ একটা বাড়াচ্ছ, তার মানে ব্যাপার একই হয়ে যায়, তাই তো নাকি? একই হয়। তাহলে এবার সূত্র জানি কি, বর্গক্ষেত্রের পরিসীমার 4a। তাহলে 4 এর ভ্যালু এইটা, শুধু এর ভ্যালু কত হবে? 4 4 16, মানে 40 হয়ে গেল। তাহলে বাহু যদি 40 হয়, তাহলে এখানে কি করেছো? তুমি দৈর্ঘ্যটাকে কমিয়ে এইটা হয়েছে, দৈর্ঘ্যটাকে কমিয়ে তুমি সেটাকে মানে বাহু তৈরি করেছো। তাহলে আগে কত ছিল? 10 বেশি ছিল, 50। আর এক্ষেত্রে মিটার প্রস্থটাকে বাড়িয়েছো, তার মানে আগে কত ছিল? কম ছিল। 40 থেকে কত হবে? 30। তাহলে দৈর্ঘ্য ছিল 50 আর প্রস্থ ছিল 30। এর ক্ষেত্রফল কত হবে? 3 5 15, 1500। বুঝতে পেরেছো তো? বুদ্ধি খাটাবে, অঙ্কে একটু নলেজ বুদ্ধি খাটাও, গ্রামের যে নলেজ সেটাই খাটাবে। তারপরে একটা বর্গাকার ভূমিষ্ঠ বাক্সের মেঝের ক্ষেত্রফল এত সেন্টিমিটার। আচ্ছা, বাক্স মেঝের ক্ষেত্রফল মানে কি? ওই যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু জানো তো? একটা মেঝে, মেঝে মানে কি? এই মেঝে, এই নিচেরটা ফ্লোর, এটা তারপরে তো পড়ে গিয়ে এইটার ক্ষেত্রফল কত বলছে। আর এটার ক্ষেত্রফল মানে কি? বাক্সের মেঝের ক্ষেত্রফল মানে কি? এ স্কয়ার মানে 12। এ স্কোয়ার, বর্গক্ষেত্র, বর্গাকার বলেছে, তাই না? তাহলে 144। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 12। 12। এটা কিন্তু ঘনক। এটা কি? এটা একটা ঘনক। ঘনক মানে যা চারটে বাহু সেম, কারণ বর্গাকার বলেছে মানে কি? বর্গাকার ঘর মানে কি? ঘনক সেটা। আচ্ছা, ঘনকের উচ্চতা দিয়ে দিয়েছে এত হলে তার ভেতর প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে উপর পাত বাড়াতে কত টাকা খরচ হবে? তার ভেতর, পুরো ভেতরে মানে কি? পারবে না? যা বাবা, তার ভেতরে মানে কি? সূত্র আসবে ভাই, ভেতরে ক্ষেত্রফল সূত্র কি? হ্যাঁ, ভিতরে 4 দেওয়ার ক্ষেত্রফল আসবে না?
চার দেয়ালের নাকি ছটা আমার চেয়েছে তার প্রতি বর্গতে এত টাকা হিসেবে উপর পাত বসাতে কত টাকা লাগবে? মেঝেই কি বসাবে না? চারটে দেওয়াল আর মেঝে আর ছাদটা কোথায় যাবে? তাই তার উপর সূত্র নিচে কি? আর চারি সাইডে। 2 ইন্টু এ প্লাস বি। নিচেটা পেয়ে গেছি, তাহলে উপরেরটা তো 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো, ডবল হয়ে যাবে। আর 4 দেওয়ালে তো পেয়ে যাচ্ছি পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে কত হচ্ছে সেটা তো চাইছি। সূত্র কি এটা ভুলে গেছে নাকি এরা? ভূমিটা বর্গাকার। 2 ইন্টু যদি এ ইন্টু বি তোমাদের ক্লিয়ার প্লাস করে দিচ্ছি বিসি বিষয়টা কি, শোনো ক্লিয়ার করে দিই। এক্ষেত্রে ভূমিটা হচ্ছে বর্গাকার মানে প্রস্থৌজা দৈর্ঘ্যও তাই, কিন্তু উচ্চতাটা আলাদা। দৈর্ঘ্য সূত্র তাই। কি সেক্ষেত্রে? সূত্র কি? আধঘন সূত্রই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কি সূত্র? 2 ইন্টু এ বি প্লাস বিসি এ বি প্লাস বিসি প্লাস তাই 2 ইন্টু এটা যদি হয় এ বি মানে কি? উচ্চতার সঙ্গে উচ্চতার দুবার গুণ করো। দেখো এ বি মানে ধরো না দৈর্ঘ্য প্রস্থ সেম বর্গাকার, মানে 12 12 144 প্লাস এদিকে বিসি মানে বি মানে ধরো বিও 12 হবে, আর সি মানে 10 মানে কত? 120। উচ্চতা মানে 120, এটাও 120। আবার 120, কারণ দৈর্ঘ্য প্রস্থ সেম, যোগ করলে কত আসছে? 240, 384 ইন্টু তাই 384 আসছে, আর 384কে 2 গুণ করলে কত হয়? 768। আর তাকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 7680। এইটুকু বোধগম্য তো আসছে না? সোজা অঙ্ক। এখানে বর্গাকার মানে দৈর্ঘ্য প্রস্থ সেম আছে, কিন্তু এখানে আয়তঘনের সূত্র অ্যাপ্লাই হবে যেহেতু উচ্চতা আলাদা বলেছে। আর না হলে তো আমরা 6 স্কোয়ার করে দিতে পারতাম, না হলে তো আমরা 6 স্কোয়ার করে দিতে পারতাম। 6টা পাশ, তাই না? 2-4টে দেওয়াল আছে আর ছাদ আর মেঝে মিলে, কিন্তু এখানে তো উচ্চতা আলাদা, ওই জন্য তো ওটা তো আলাদা আসবে। বুঝতে পেরেছো? চলো। একদম ঠিক আছে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণের কোন যন্ত্র পরিমাপ করা হবে? জলীয় বাষ্প মানে কি? আর্দ্রতা, তাই তো নাকি? জলীয় বাষ্প তাহলে হাইগ্রোমিটার, ব্যারোমিটার বায়ুর চাপ, থার্মোমিটার উষ্ণতা, হাইড্রোমিটার মানে কি? আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ, বাতাসের আপেক্ষিকতা, হাইড্রোমিটার না? এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার, রঞ্জনের জায়গায় নিজেকে ভাবতে হয়, তিনি হলেন আমার কন্যা, যে আমার কন্যার পিতার পিতা। আচ্ছা, আমার কন্যা, এ ভাববে, তোমার এই আমার জায়গায় নিজেকে ভাববে আমার কন্যা, তাহলে আমার কন্যা মানে আমার মেয়ে, আমার মেয়ের পিতা মানে কি? আমি নিজে, তাই তো? আমার কন্যার পিতার পিতা মানে কি? আমার কন্যার পিতা পিতা মানে কি? আমার বাবা, আমার বাবা। আর সেই বাবার একমাত্র ভাই মানে কি? আমার কাকা বা জ্যাঠা, তাই তো? এবার এখানে কি বলছে? তিনি হলেন আর কি, তাহলে কে হচ্ছে? তাহলে আমার কে হচ্ছে? ভদ্রলোক রঞ্জনে কে হচ্ছে? তাহলে কাকা হচ্ছে, কাকা কাকা। বুঝতে পেলে না? কে বুঝতে পারেন? আমার কন্যার পিতা মানে তো আমি, আমার এই পিতা যে মানে আমার বাবা, এই তার রঞ্জন, একমাত্র এই ভাই মানে রঞ্জন আমার কাকা। একদম তাই, রঞ্জন বলছে মানে নিজেকে ভাবো যে আমার কন্যার পিতা মানে আমি নিজে, আর পিতার পিতা মানে কি? আমার বাবা, আর আমার বাবার একমাত্র ভাই, তাহলে আমার বাবার একমাত্র ভাই আমার কি হবে? আমার কাকা হবে। সিম্পলি বিষয়। তারপরে চলো, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সবাই জানেন না? খান আব্দুল গফ্ফর খান, কথা আমি বাড়াচ্ছি না, টাইমটা অনেক কম। আচ্ছা, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার গেল, তাহলে এইখান থেকে ধরলাম 40 মিটার এদিকে গেল, 40 মিটার লিখলাম, 40 মিটার। আর যাওয়ার পর ডান দিকে ঘুরলো এবং 60 মিটার, তাহলে ডান দিকে হচ্ছে উপরের দিকে, ডান দিকে 60 গেল। আচ্ছা,
60 মিনিট গেল, সেখান থেকে বাম দিকে ঘুরে 50, এর আবার এদিক যাচ্ছে মানে বাম দিক কত, বাম দিক হবে এটা 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুইবার বাম দিকে যথাক্রমে 80 ও 30। তাহলে প্রথমে আসলো এই বাম দিক মানে এই দিকে 60 থেকে একটু বেশি 80, আর এর আবার বাম দিক কোনটা হয়, এই দিক হয় বাম দিক পূর্ব দিক 30। আচ্ছা, এইগুলো অনুমান করে লিখতে হয়, নাহলে কিন্তু ভুল হয়। এটা 50, এটা একটু 30 একটু কম লিখেছি, এটা 80 60 থেকে একটু বেশি লিখেছি। এবার বলছি কি দেখো, তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, তারপর আবার বাম দিক ঘুরছে মানে কি 30 মিটার গেল, তারপর আবার বাম দিকে, আর বাম দিক মানে কি এইদিকে। উত্তর। আচ্ছা, উত্তর দিক। এখন রামের অভিমুখ কোন দিক, তাহলে কোন দিক হচ্ছে এটা, উত্তর দিক হচ্ছে, উত্তর দিক, অপশন ডি। আচ্ছা, এরকম টাইপের যখন চাইবে দেখে নেবে যে কি অ্যান্সারে কি দেওয়া আছে, শুধু যদি দিক দেওয়া থাকে তাহলে এই মানগুলো পাতানোর কোনো দরকার নেই। নেক্সট, এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই গেল যাত্রা শুরু করলো, কেটে গিয়েছে। একই পয়েন্টে যাত্রা শুরু করলো, এবিসি যথাক্রমে এত সেকেন্ডে এত সেকেন্ডে, এই এলসিএম করতে হবে, করো সেকেন্ডগুলোকে করতে হবে। এলসিএম করে করে মিনিটে কনভার্ট করে দাও। তাই এগুলো এলসিএম করবে, এলসিএম করে যেটা আসবে সেটা সেকেন্ডেই আসবে, আর সেটাকে মিনিটে কনভার্ট করলে আনসার চলে আসবে, এইটাই আসবে, কিছুই নেই। চলো নেক্সট, কোন নিয়ম অনুযায়ী সিস্টারের সংকেত এত, ব্রাদারের সংকেত এত, মেনিয়ের সংকেত এত। দেখো তাহলে এটা আমরা সিম্পলি দেখবো যে সবথেকে ছোটোকে একটা সিম্পল লজিক দেখবো আমরা। আচ্ছা দেখো, যেখানে আর আছে সেখানেই এ, যেখানেই আর আছে সেখানেই তার মান রয়েছে এ, এটুকু তো বুঝতে পারলাম। তাই কি আছে, আছে, না ওরকম নেই তো। তাই আছে। দেখো M সমান সমান যেখানে আর আছে সেখানে এ, তাই তো আছে, তাই না? দেখো যেখানে হ্যাঁ, এ directly সেখানেই ও, তার মানে এম এম মানে আরে ওই যে অপশন দিয়ে এম সমান সমান বি আছে না, আগের অপশনটাতে দেখলে তার আগের অপশনটায় এস আছে, যেমন ও আচ্ছা, সমান আমি সমান আমি এভাবে আমি বেরিয়ে কি আছে। আচ্ছা আমি কি বললাম তাহলে, তাহলে এম মানেই বি, তাহলে এম মানে কি হয়ে যাবে, বি হয়ে যাবে। ও মানে কি, ও মানে 3 নম্বরে এস আছে, তাহলে বি এস, এটা অ্যান্সার হবে না। তারপরে এন মানে কি, এন মানে এখানে কি বলছে, এন মানে বলছে এল, এন মানে এল বলেছে, বি এস এল নেই নেই, এটা অ্যান্সার, আর দেখার দরকার নেই। নেক্সটের দিকে এগাবো, কারেন্টটা চলে গেল। এত তো সোজা বোঝা যাচ্ছে, দেখো এই 256 কার স্কোয়ার দেখলেই বুঝতে পারবে, 16 স্কোয়ার, তাহলে 16 লিখলাম আর এখানে 13 লিখলাম, ভেরি গুড। আর এখানে রয়েছে, তাহলে এটা মানে কার স্কোয়ার, 24-এর। তাহলে এখানে কত হবে, এখান থেকে কত মাইনাস হয়েছে, 3 মাইনাস আছে, এখান থেকেও 3 মাইনাস করলে কত হবে, 21। অপশানে কি 21 আছে, নেই তো। তাহলে এখানে অপশানে 21 নেই, তাহলে কি করে করা যাবে, আচ্ছা 16 আর 24 যোগফল দাদা, যোগফল দাদা, প্রথমটা যোগ করলে 13 হচ্ছে, আবার যোগ তাহলে করলে এইভাবে 18 নেই, হচ্ছে। তাহলে অন্যভাবে আসে, কীভাবে, এইভাবে এটা হয়ে গেল। এবারে দেখো এটা কত আছে, যোগ করো, যোগ করলে কত, 5 আর 2 27 আর 13, যোগ করলে 13 আসছে, ভেরি গুড। এটাকে যোগ করো, 7 5 12 হচ্ছে 18, অপশানে আছে, আছে, তাহলে এটাই করেছে। রিজনিং ওই জন্য প্র্যাকটিস, এটা হলো না মানে অন্যটা আছে। চল, ডো নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক, তাহলে নির্দিষ্ট করে তাকে কিসের মধ্যে রেখো না, দ্য ডার্ক, ইন দ্য ডার্ক হয়, অন্ধকারের মধ্যে রেখো না, ইন দ্য ডার্ক নির্দিষ্ট করে। কান্ডালা সমুদ্রটি কোন রাজ্যে অবস্থিত, সবারই জানা এটা, সীমান্ত বন্দর একটা, এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। আচ্ছা, তারপরে হি ইজ অ্যাবজর্বড, অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকা, পড়াশোনায় নিমগ্ন থাকা, যেটা তোমাদের থাকা উচিত। অ্যাবজর্বের সময় কি হয়, ইন হয়। আগের দিনও করেছি এটা, অ্যাবজর্বিং। এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ, দেখো যদি না থামতো কতটুকু সময় লাগাতো, 5 ঘন্টা,
5 ঘন্টা, হ্যাঁ। দেখো 90 কিলোমিটার যদি 18 কিলোমিটার গতিবেগে যেত না থেমে, তাহলে সময় লাগতো 5 ঘন্টা। কিন্তু তার কি বলছে, ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে। আচ্ছা, একটা সিম্পল লজিক বুঝবে, 5 ঘন্টা মানে প্রত্যেক ঘন্টায় থামছে, তাই তো? প্রতি 7 কিলোমিটার গিয়ে, সরি প্রত্যেক ঘন্টায় না, 7 কিলোমিটার, প্রত্যেক 7 কিলোমিটার পর পর সে ঘোড়া বদল করছে। তাই 90কে 7 দিয়ে ভাগ করবে। কী করবে? 90কে 7 দিয়ে ভাগ করবে, করলে কত আসবে? 12। 7 তেরো 91, মানে 13 বার আসছে, কিন্তু 13 পর্যন্ত নেবো না, 13 কাছাকাছি আসছে কিন্তু 13 বারে নেবো না, কারণ গ্যাপ কে একটা কম হবে, তাহলে 12 বার গ্যাপ হবে। কত হবে? 12 বার গ্যাপ। কতবার গ্যাপ? 12 বার গ্যাপ। তাহলে 12 বার যদি গ্যাপ নাই, প্রত্যেক গ্যাপে সে টাইম লাগাচ্ছে কত? এবং 72। তাহলে 6 বারং 72 মিনিট। আচ্ছা 72 মিনিট মানে কি বলতে পারি? 1 ঘন্টা 1 ঘন্টা 12 মিনিট। তাহলে অ্যাকচুয়াল টাইম লাগছিল 5 ঘন্টা, তার মানে বিশ্রাম নিচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। 12 মিনিট। তাহলে টোটাল টাইম কত লাগলো? 5 আর 1 6, 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট। বুঝতে কারো অসুবিধা? চলো নেক্সট নেই যখন। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই এই যে ঠকায়। আচ্ছা মানে সে ঠকাচ্ছে মানে কি? সে লাভ করছে, তাই তো নাকি? দুই ক্ষেত্রেই লাভ করছে, তাই 10% লাভ মানে কত? 110। আর এ পাশেও 110, দুই দিকে 110 বলেছিলাম এইভাবে করে। আর পার্সেন্টের জন্য নিচে 100 করতে বলেছিলাম। শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো, তাহলে 121 টাকায় বিক্রি। তাহলে 121% বিক্রি হচ্ছে আলটিমেটলি। তার মানে 100 টাকা জিনিসটা 121 টাকায় বিক্রি, মানে কত পার্সেন্ট লাভ হলো? 21। ব্যাস। এটা সাকসেসিভ হবে। হ্যাঁ, একই তো বিষয়, সেই তো করলাম রে বাবা, এটাই সাকসেসফুলি চলে আসলো। এভাবে করবে, প্রত্যেকটা হয়ে যায়। কম বলুক বেশি বলুক, আমি শিখিয়েছি আগের দিন। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, কর্মক্ষম মানে এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, এ বি এর দ্বিগুণ। তাহলে বি যদি 1 হয়, এ হবে কত? তার দ্বিগুণ কর্মক্ষম। এটা হচ্ছে তাদের কার্যক্ষমতার পরিমাণ। এখানে কিছু দিয়েছে দিনে, প্রত্যেক দিনে, তার মানে। আচ্ছা, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে। আচ্ছা, এ ও বি একত্রে পার ডে কত করে করে সেটাকে বের করে নাও। 2 আর 1 3 করে। এই পার ডে যদি 3 করে করে, তাহলে 6 দিন কাজ করেছে মানে কত দিন লাগাবে? 18। রেখে দাও 18 দিন লিখতেও পারো, আমি রেখে দিলাম 3 4 18। এ একা কাজ কত দিনে করবে? তাহলে এ কত করবে? এক এক দিনে 2 করে করে, সেটাতে ভাগ করলে পেয়ে যাবো। তাই 3 দুগুণে 6, আমি 3 থেকে 9 দিনে করে অপশানে। খুবই সোজা এটা। চলো নেক্সট। এই 53,000 মাইক্রোফোন অফ করতে বলেছি, কিন্তু কি এটা? মাতা ও কন্যার বর্তমান বয়স অনুপাত দিয়েছে, যদি 5 বছর পর তাদের বয়স অনুপাত হয়। এটা তো সিম্পল আছে। আমি কি মেথড করতে বলেছিলাম? ক্রস প্রোডাক্ট বলেছিলাম, মনে আছে তো? পরিষ্টন আগেরটা আগে, বর্তমানটা আগে, তারপর তো পরে। এবার 5 করে ডিফারেন্স, এরও 5 এরও 5, প্রোডাক্ট প্রয়োগ করো। তাহলে এখানে 7 অক্ষে 7 আর 4 অক্ষে 4, ডিফারেন্স কত? 3 ডিফারেন্স, তাই না? আর এখানে 4 5 20, আর এখানে 5 অক্ষে 5, মানে ডিফারেন্স করলে 20 আর 5 ডিফারেন্স 15। 3 মানে 15, 1 মানে 5, মানে 5 গুণ করে বেশি। 1 মানে যদি 5, তাহলে 7 মানে কত হবে? এইগুলো কিন্তু আর ভ্যালু নেই, শুধু প্রথমটার ভ্যালু। 7 মানে কত? 35। আর 1 মানে 5। তাহলে এটা বর্তমানে রেশিও ছিল প্রথমটা, তাহলে বর্তমান। তাহলে বর্তমান বয়সের পার্থক্য কত? 30। বা তুমি ডাইরেক্টলি এখান থেকে করতে পারো যে 6, তাহলে 1 মানে যদি 5 হয়, তাহলে 6 মানে কত? 30। এখানে পার্থক্য করলেও চলে আসবে, অপশান এ। আচ্ছা, তারপরে দেখি, এখানে সবাই জানি এসটিপি অনুতে 1 গ্রাম অনুর কত লিটার হয়? এটার আয়তন 22.4 লিটার হয়, এটা সবারই জানা। তারপরে হচ্ছে নিম্নোক্ত কোন, এই মাইক্রোফোন অফ করতে বলছে, আমি যখন প্রশ্ন করছি, কথা বলার শেষ মাইক্রোফোন অফ করে দেবে। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, মানে মারা গেছিল? কোথায়? কুশীনগর। এটা সম্পর্কে অনেক কিছু বলেছি, আজকের ওই জন্য বলছি না। কিছুদিন আগে অনেক কিছু বলেছিলাম এটা সম্পর্কে, অনেক আলোচনা হয়েছিল, মনে আছে?
মনে না থাকলে কিছু করার নেই। আচ্ছা, নিচের চিত্রটি গায়ক, সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ক। দেখো, সব গায়ক সঙ্গীতকার হতে পারে না, আবার সব ডাক্তারও হতে পারে না। সবার সঙ্গে সবার সম্পর্ক আছে, হতেও পারে নাও পারে। এরকম সম্পর্ক যখন থাকবে সবার সঙ্গে সবার, তখন এরকম হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়ে যায় 8 মিনিটে। তাহলে ছিদ্র দিয়ে খালি হচ্ছে 8 মিনিটে। আচ্ছা, একটা নল দিয়ে প্রতি 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে চৌবাচ্চাটি ভর্তি, আচ্ছা দেখা যাচ্ছে না, ভর্তি হতে এত সময় লাগে। দাদা, তাহলে ভর্তি হতে কত সময় লাগাচ্ছে? 24। এক্ষেত্রে কিন্তু ছিদ্রও আছে। কি আছে? ছিদ্রও আছে। কিন্তু একটা নল দিয়ে প্রতি 5 মিনিটে আচ্ছা কি 5 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ 24 মিনিটের লাগে। চৌবাচ্চা কত লিটার জল ধারণ করে? এলসিএম কত এদের? এলসিএম 24। আচ্ছা, 24 যদি হয়, এদের এ কত? 3 আর 1। 3 আর 24, 1। আচ্ছা, এইখানে তার মানে কি বোঝানো হচ্ছে? এখানে 24 যদি হয়, 1 আসছে, তার মানে কি বলো তো? সেখানে কোনো কিছু মিস্টেক করলাম? একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে আর চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। আচ্ছা, চৌবাচ্চা কত লিটার জল ধরে? 3 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 2, ওই 2 মানে 5 আর 24 মিনিট মানে কত হলে হবে না? দেখছি, চাপ নিও না। এবার দেখো, এখানে সিম্পলি বুঝবে, এইখানে এ 3 করে খালি করে আর এ তারপরেও 1 করে ভরছে, তাহলে আলটিমেটলি কত করে ভরছে? 4 করে। এটা বুঝতে পেরেছ? এই নল দিয়ে ভরা নলটা, এখানে তো সিদ্ধ আর ভরা নল দূরেই আছে, ভরছে কত? এটা কি বুঝতে পারলে যে 4 ভরছে? বলো আমা, আরে কথা না বলে কি করে শিখবে? 4 ভরছে, 4 করে ভরবে না, 2 করে ভরবে না? 2 করে ভরবে মানে আর মানে আচ্ছা, 3 খালি হচ্ছে আর 1 ভরছে, -2 হচ্ছে তো খালি। আর এখানে খালি চেয়েছে, এখানে যে সম্পূর্ণ ভর্তি হতে এত সময় লাগে, তো ভর্তি এটা, বুঝলে না? প্রথমটা তো 8 মিনিটে দাদা, ওটা খালি তো। হ্যাঁ, তাহলে 8 মিনিটে খালি, তাহলে ও খালি করছে আর তুমি তো ভরছো, তার মানে নিশ্চয়ই তুমি 4 লিটার ভরছো, আরও 3 লিটার খালি করছে, তবেই তো 1 লিটার আসছে। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ। তাহলে যে নলটা ভর্তি করছে সে 4 ভর্তি করছে, তাহলে আমরা যেটাকে 4 বলছি, অঙ্কে সেটাকে কত বলছে? 5 বলছে। ঠিক আছে, তাহলে আমরা যেটাকে 24 বলছি, তাহলে 24 মানে কত? ঠিক আছে, 4 6 24, 5 30 লিটার তো এখানে আসছে। একটি নল দিয়ে প্রতি মিনিটে এত লিটার চৌবাচ্চা প্রবেশ করে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে এত মিনিট সময় লাগে। ও তো 2 এর ডিফারেন্সটা নিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তো এটাই হয়। এটা 60 হবে, এটা 60 নিয়েছে, বুঝলে? তার মানে 60 যদি তাহলে 2 ওরা 2 ডিফারেন্স নিচ্ছে, 3 আর 1। আচ্ছা, 2 মানেই 5। এই 2 মানে হচ্ছে 5 লিটার জল প্রবেশ চৌবাচ্চায় প্রবেশ করালে সম্পূর্ণ খালি হতে ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, সম্পূর্ণ ভর্তি হতে, কিন্তু এখানে ভর্তি বলে দিয়েছে, জানো তো? এইটা হচ্ছে একটা অঙ্কটাই করে দিয়েছি। একটু তো মিস্টেক আছে, যাই হোক, ওটাই হেভি করেছে। 60 হচ্ছে সেই হিসাবে, 30 মাল্টিপল 60, অসুবিধা নেই। তারপরে এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? এই টাইপের অঙ্ক কি করতে হয় মনে আছে তো? পার্সেন্টকেই ধরো, 8%।
দেখো, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, কিছুই না। আমরা করব কি, টেবিল ফরম্যাট করব। যদি আমাদের 100 টাকা, ভালো করে বুঝবে, 100 টাকা যদি আমার হতো, সেক্ষেত্রে সুদ পেতাম, সরল সুদ পেতাম কত করে, 8 করে, প্রত্যেক বছরে 8 পেতাম। এবার পার্থক্য কোথায় হয় বলো তো চক্রবৃদ্ধি সুদে, যে সুদেরও সুদ হয়, তাহলে 8-এরও আবার 8% সুদ, তাহলে 8-এরও 8% সুদ মানে কত, 0.64। এই টোটাল 100 টাকা যখন হচ্ছে, এই টোটাল সুদ কত হচ্ছে, 16 টাকা 64 পয়সা। 16.64। তার মানে 16.64 যখন সুদ, তখন আসল আমার 100 টাকা। তাহলে 83.2 মানে কত, তাহলে এর ডবল পয়েন্ট তুলে দাও, একটা এখানে একটা 10 এর তুলে নিয়ে ওপরে 100 গুণ। আচ্ছা, একটা শূন্য আউট, এখানে দেখো কত গুণ, এটা ডবল না, এটা ডবল আছে, ডবল যদি হয় এখানে কাটলে কত, 5, তাহলে হচ্ছে কত, 5, অপশান সি। বোঝা গেল? কিছুই নেই, অঙ্কে টেবিল ফরম্যাট করবে, যত টাফই হোক অঙ্ক বেরিয়ে আসবে। উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, কী হবে, উই স্টাডি ইংলিশ, কী হবে ভাবো দেখি, কোনটা হবে? আমি এটা করিয়েছিলাম তোমাদের, পুরোনো যেটা প্রায় পারা উচিত। উইথ উই স্টাডি ইংলিশ উইথ হিম বা ফ্রম হিম। ফর তো হবেই না, ফর কেন হবে, জন্য মানে বলছি ভাই। তো ওই ব্যক্তি আছে, দেখো, উইথ উই স্টাডি ইংলিশ, আমরা ইংলিশ শিখি তার থেকে, এটাও করি আমরা। উই স্টাডি ইংলিশ ফ্রম হিম, তার থেকে শিখি বা তার কাছে শিখি বলে টু হয় না, কিন্তু ফ্রম হয়। আর একটা হয় কি, যে উই স্টাডি ইংলিশ উইথ হিম, তার সাথে শিখি, তাহলে উইথ হবে অ্যান্সার। ঠিক আছে, উই স্টাডি ইংলিশ উইথ হিম, তার সাথে ইংলিশ শিখি আর কি। আর তার থেকে যখন ফ্রম বা তার কাছে অর্থ ফ্রমই করতে হবে। এনার্জি কারেন্সি এটিপি কাকে বলা হয়, ওই এটিপিকেই বলা হয়, অ্যাডেনসিন ট্রাইফসফেটকে। সংখ্যা জোড়াটি চিহ্নিত করুন, বেমান আলাদা কোনটা সেটা করতে বলেছে। দেখো, 30 আর 4 34, 21 আর 4 25, তারপরে এইভাবে কি আছে, এইভাবে কি নেই, তাহলে কীভাবে আছে, বলো কীভাবে আছে, কথা বলেন এরা। দেখো, এটা সিম্পল লজিক, বলো, কথা বললেই তো শিখবে নাকি, আমি তো আছি তারপরে, পারবে না, দেখছি। আসলো কোনো লজিকে, এইগুলো যোগ করে সব 7 হচ্ছে, 4 আর 3 7, 5 আর 2 7, 6 আর 1 7, আর এটা তো 4 আর 4 8 হচ্ছে। আর এই দিকের গুলো সব 3, আর এইগুলোর দিকে গুণের জিন হচ্ছে, এইগুলো সব 3। সিম্পল, হ্যাঁ তাই তো, এইগুলোর সব যোগফল 7 আর এইগুলোর যোগফল 3 আসবে, দেখো, কিন্তু এই দুটো আলাদা আসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, চল, বা এই একটাই, এটা এটা হয়ে গেল, এটার মানে হচ্ছে এইগুলোর যোগফল, ঠিক আছে, 4 3 7 3 10, সব কটা কত আসবে, 10 আসবে, সবগুলো 10 আসবে, কিন্তু এটা আলাদা আসছে। 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে এত কিলোমিটার বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটি দূরত্ব কত করে, পারবে না, এটা সোজা আছে। দেখো, গতিবেগের রেশিও দিয়ে দিচ্ছে কত, 40 আর 60, 40 আর 60, এটা হচ্ছে কিসের রেশিও, স্পিড, যেটা দেওয়া আছে নৌকার সাথে এটা চ্যাপ্টার ওয়াইজ করে দিলে ভালো হতো। করিয়ে দেবো। টাইম রেশিও করলে কত হবে, 3 × 7 20, এটা হচ্ছে টাইমের রেশিও, তাই না? এবার দেখো, এখানে বলছে
দেড় ঘন্টা বেশি না, এখানে কত ঘন্টা বেশি দেখতে পাচ্ছি? এক বেশি। 1 ঘন্টা। তাহলে এক মানে দেড়, এক মানে দেড়, মাথায় রাখবে। তাহলে আমরা যেটাই বের করবো তার দেড় গুণ করলেই অ্যান্সার। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব, তাহলে আমাদের হিসেবে এটা কিন্তু আর ভ্যালু নেই, আমাদের হিসেবে আছে কত? 3 4 12, 120। কিন্তু আমাদের হিসেবের থেকে কত গুণ বেশি? এই যে পেলাম দেড় গুণ। 1.5 গুণ। দেড় গুণ করলাম মানে কত হবে? এর দেড় মানে 120, আর অর্ধেক করলে 180, মানে 60 হবে। তাহলে 180 অপশানে। বোঝা গেল? আমি ফ্যাক্টরাইজ করিয়ে দেবো, নো টেনশন। এটা কেন গুণ করলাম? কারণ স্পিড ইন্টু টাইম করলেই তো ডিস্টেন্স আসে। আচ্ছা, কটা বাজলো? 34। বেমানান চিহ্নিত করো। এর মধ্যে আলাদা কোনটা আছে দেখো, এখন, নাও, অ্যাগেইন, আবার, আফটার, পরে, দেন, তখন। এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এইগুলো একটা কি টাইম ইন্ডিকেট করছে। কী করছে? টাইম ইন্ডিকেট করছে, আগে, পরে, এখন। কিন্তু অ্যাগেইন কি টাইম ইন্ডিকেট করছে? না, তাহলে এটা আলাদা। চলো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে? সবাই জানি আমরা যে দুটি স্তূপ পর্বত থাকে, সেই স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ, স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে? এরকম থাকে, যদি 3D করার চেষ্টা করি এরকম টাইপের একটা চিত্র আসে, ঠিক আছে? এরকম একটা চিত্র আসবে। এই যে এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা আসলো, এটা হচ্ছে তোমার কি আসলো? গোস্তূপ দাগ। অপশান সাতপুরা পর্বতের ওখানে দেখা যায়। চলো, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? কোনটা? মিউকাস। ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম, এগুলো তাহলে কিসের অংশ হয়ে গেল? ক্ষুদ্রান্তের। ক্ষুদ্রান্তের। ক্ষুদ্রা, তাহলে মিউকাস আনসার। নেক্সট, দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক স্টেশন। কী হবে? আর্টিকেল থেকে দিয়েছে সোজা একদম। এ ইউনিক। দিস ইজ শিওরলি, আমি নিশ্চিত যে এটা, দিস ইজ, এটা একটা ইউনিক। ইউনিকের ক্ষেত্রে দেখে ইউ এর উচ্চারণ ইউই যদি হয় সেক্ষেত্রে আমরা একটা বোঝাতে এ ইউজ করবো। অপশান এ। 3 7 16 35 কী হয় বলো? দেখো কিছুই নেই, দেখাচ্ছি। 2 গুণ 1 যোগ 3 দুগুণে 6 প্লাস 1 করলে 7, 7 গুণ 2 প্লাস 2 করলে 2 কত আসছে? 16। 16 গুণ 2 প্লাস, যোগগুলো বাড়ছে, 3 করলে 35, তাহলে 35 দুগুণে কত হবে? 35 ইন্টু 2 প্লাস 4, তাহলে 35 দুগুণে 70 আর 4 74। অপশান সি। নেক্সট, বেমানান শব্দ জোড়। ক্যাফিন, কফিতে থাকে ক্যাফেইন, ধুতুরাই থাকে কি? কুইনাইন। না, এটা তো আলাদা। না, আলাদা। ডাটোরিন। ধুতুরাই কি থাকে? ডাটোরিন থাকে। কুইনাইন কি থাকে? সিঙ্গোনা। সিঙ্কোনা। সিঙ্কোনা। রেসারপিন সাইটোন দেয়, নিকোটিন তামাই। চল, 12 জন একটি অভিযাত্রী দলে, আচ্ছা, 24 এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে, দেখো তাহলে 12 জন আছো, কয়জন আছো? 12 জন, তার ভিতরে 2 জন বেরিয়ে যাচ্ছে। 24 বছর বয়স আর কত? 26 বছর বয়স। 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় 2 বছর করে বেড়ে গেল। তাহলে সকলের গড় কত করে বেড়ে গেল? 2 বছর করে। এই 12 জন, 20 বাড়বে। 12 জনই আছে, তাই 2 করে বেড়ে গেছে মানে কি? 24। কত বাড়বে? কত বাড়বে? 24 বাড়বে। 24 হবে। এবার দেখো যারা চলে গেছে তাদের বয়স মোট কত ছিল? 50 বছর। 50 বছর। আর এখানে এক্সট্রা কত নিয়ে এসছে? এই 24 কেন বাড়লো? কারণ এদের থেকে এরা 2 জন, এই মহিলার থেকে পুরো 2 জন 24 বছর এক্সট্রা বয়স ওদের, তাই 24 ভাগ করলে যোগ করলে কত হচ্ছে টোটাল? 74। এই 74 হচ্ছে মোট। চেয়েছে কি আমার? গড় তাদের। অ্যান্সার অপশন সি। চলো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব। ছেলেটা ভালো অ্যান্সার করেছে, তা মেয়েটা সরি। লিগালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
দেখো একটা সুবিধা অ্যালার্ট, ALER, এখানে কোথাও আর আছে নেই, তাহলে এটাই অ্যান্সার। আর নেই। তারপরে আচ্ছা এইগুলো করে দিয়েছিলাম মনে আছে, বলেছিলাম কি যে কোনো একটার মান 0 ধরে নেবে, তো জেডের মান 0 ধরে দাও, জেডের মান 0 ধরে দাও, বলেছিলাম তো নাকি যে কোনো একটার মান 0 ধরে নিতে হবে, তো এটাকেও 0 ধরলাম, আর এটাকে 0 ধরলে কি এখানেও 0 হয়ে যাবে, বলেছিলাম। তাহলে আলটিমেটলি কী পড়ে আছে, x³ প্লাস y³ তাই না, x³ প্লাস y³ দেখা যাক কি আসে। তাহলে এখানে x প্লাস ওয়াই যদি এইটা হয়, x² প্লাস যদি 31 হয়, ঠিক আছে, তাহলে এখানে একটা ফরম্যাট খোঁজো তো যে কাদের 31 হচ্ছে আর কাদের কি আসছে, একটু খোঁজো, খুঁজলে পেয়ে যাবে যে যোগফল নয়, বা এখানে সূত্র অ্যাপ্লাই করে নিতে পারো, এটা সূত্র ফেলে কি আসবে, x² প্লাস y² সূত্র কি, a plus b in minus 2ab, কি আসছে, a plus b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান সমান 31, 9 9 কত 81 মাইনাস 2ab সমান সমান কত 31, তাই তো, তাহলে 81 মাইনাস 31 সমান সমান প্লাস 2ab, তাহলে এখানে 50 বিয়োগ করলে কত, 50 50, ab এর মান 25। তাহলে 50 যদি, তাহলে ab এর মান কত 25, তাহলে এবার x³ আর y³ এর সূত্র কি, ab এর মান 25 পেয়ে গেল, ঠিক আছে, এখানে x³ আর y³ এর সূত্র কি, যা বাবা কথা বলতে জানে না, a plus b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b, তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই তো সূত্র রে ভাই, a plus b, তাই তো নাকি, এটা এই সূত্রটা হয় না তো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওটা করবো না তো এখানে, কারণ স্কয়ার ভ্যালুকে আমরা জানি, তোমাকে জানতে হবে কোনটা কোথায় ইউজ করতে হবে, ঠিক আছে, দুটো সূত্র আছে, তো এখানে তোমার এইটা ইউজ করতে হবে, তো এই মানগুলো পাঠাতে পারবো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি। তাহলে এক্ষেত্রে দেখো a প্লাস বি এর হোল কিউব মানে কত আসছে, ভাই এই যে কেটে দিয়েছিলাম 9 এর কিউব মানে কত, 729 মোহিত তো মিস্টেক করছে না, 729, তারপরে তোর মাইনাস 75 ab এর মান 75 75 এ প্লাস বি 9, তাহলে গুণ করলে কত হচ্ছে, না ঠিকই আছে, 729 মাইনাস, বলো বলো, গুণ করো, 675 675, তাহলে এটা বিয়োগ করলে কত আসছে, মানে 51 51 না 54, বিয়োগ করলেই হয়, 5 আর 5 54 বিয়োগ করলে, এইগুলো এইভাবে করতে হয়, আমি শিখিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল নেই, কী করতে হয় এক্ষেত্রে, যে কোনো একটার ভ্যালু 0 ধরতে পারো, তুমি এক্স ধরো ওয়াই ধরো, কোনো ম্যাটার না, একই বিষয়, তাহলে এবার দেখো এই 0 ধরে নিতে হবে, তাহলেই হয়ে যায়, তাহলে 0 ধরে নিয়ে কী করতে হবে, এইখান থেকে তোমার এবির ভ্যালুটা বেরিয়ে আসবে, মানে এক্স ওয়াইয়ের ভ্যালুটা বেরিয়ে আসলো, আর এইখান থেকে তো জেডের ভ্যালু যদি আমি 0 ধরি, তুমি এক্সও ধরতে পারো, তাহলে এটাও কি 0-র সঙ্গে গুণ করে সব 0 হয়ে যায়, এটার কোনো আর ভ্যালু নেই, তারপরে আলটিমেটলি জাস্ট তোমার x³ আর y³ বের করলে হয়ে যাবে, তাহলে x³ আর y এর কি সূত্র কী বলছো, একটা বলছে কি x প্লাস ওয়াই, এটা তোমরা শিখেছো, ইন্টু a স্কোয়ার, বলো, মাইনাস ab প্লাস মাইনাস ab b স্কয়ার। প্লাস বি স্কোয়ার তো নাকি, হ্যাঁ, আচ্ছা এটা করলেও হবে, x² মাইনাস xy আর স্কোয়ার, তার মানে সেই একই বিষয়, এবার দেখো এই তো করলে, এবার তোমার x y এর ভ্যালুটা তো দরকার, তাহলে এবার এটা কোথাতে নিয়ে আসবে, এইখান থেকে তুমি পেয়ে যাবে, ওই যে সূত্র কি, ওইখান থেকে ক্যালকুলেশন করে দেখলে আসবে কি 25,
তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে তোমার কত, এক্স প্লাস ওয়াই মানে 9 9 ইন্টু 9 এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসঙ্গে করে নাও, এটা তো ভ্যালু দেওয়াই আছে, কত 31, এর মান তো বের করা নেই এখানে। আর এক্স ওয়াই মাই, হ্যাঁ আরে পাগল, এই তো 6 9 54 চলে আসবে, কী বের করেন, এক্স ওয়াই তো বললাম যে 25, দেখালাম না কীভাবে বের করতে হয়, হ্যাঁ এটা করলেও হবে সেটাই আমি দেখাচ্ছি, সাইড করে দেওয়া আছে ডিলিট। এটা করলেও হবে সেটাই বললাম, এটা আরো এটা আরো গুণ গুণ করতে হবে, এটাই আরো বেটার দেখছি। হ্যাঁ আমি ওই জন্যই বললাম। হুম, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা, তো আমরা জানি ন্যাশনাল এমার্জেন্সি হয় 352 নম্বর ধারা অনুসারে, ঠিক আছে। আর 356 কি রাষ্ট্রপতি শাসন, আর এটা হচ্ছে কি অর্থনীতি ব্যাপার। অর্থনীতিতে জড়িয়ে আছে। হুম, অর্থনীতি। রণথম্ব ন্যাশনাল পার্ক সবারই জানা, কোথায় আছে এটা, রাজস্থানে আছে। রাজস্থান। তারপরে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করেছে, 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কজন উভয় বিষয়ে পাস করেছে, কিছুই নেই, সোজা আছে। দেখো 85% ইংরেজিতে এবং 80% পাস করেছে, তাই টোটাল পাস করেছে কত, এবার এখানে বলেছে উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কজন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে ফেলগুলো বাদ দিলে কী পড়ে থাকবে, কোনো না কোনো বিষয়ে পাস, কিন্তু এখানে চেয়েছে উভয় বিষয়ে পাস, তাই না? হ্যাঁ ওই 100 মাইনাস করে তাহলে দেখ আমরা কী করবো, উভয় বিষয়ে যখন ফেল বলেছে তাহলে আমরা উভয়ের ফেলটাই বের করবো, তাহলে ফেল করলে কত বেরোচ্ছে এখানে, তাহলে আমরা দেখবো যে কোনো না কোনো বিষয়ে ফেল করে পেয়ে যাবো, সেটা 15% ফেল করেছে, আর আর এদিকে 20 25 মানে 50। তাহলে টোটাল যোগ করে যদি 10টা বাদ দিই তাহলে করেছে। পেয়ে যাবো যে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কতজন, আমরা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে এখানে, 35 মাইনাস 10 এখানে আসছে 35 মানে 25 মানে 10 করলে 25 পেলাম, তাহলে 25% যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তাহলে পাস করেছে সবাই, মানে উভয় বিষয়ে পাস করেছে কত, 75। এই তো। 75%। একটু বুঝলেই শেষ অঙ্ক, এই বোঝাটাই ফ্যাক্ট। সবাদ শোষণ কোন পর্যায়ে হয়, অপশন বি। সবাদ শোষণের একটি পর্যায় নয় কোনটি, ক্রেব চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস না সালোক সংশ্লেষ? সবাদ শোষণ মানে কি, দাদা ফার্মেন্টেশন হবে তো? তাহলে আগে বলো যে দেখো কোনটা হবে, কি অপশন হচ্ছে বি ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন, আর সালোক সংশ্লেষ মানে কি, সবাদ শোষণ অবাধ শোষণ, কথা বলছে না। দেখো এটা ক্রেব চক্র, গ্লাইকোলাইসিস এগুলো সব সেম পর্যায়ে পড়ে আছে, তাই না? ফার্মেন্টেশন ঠিক আছে করো, এটা কোষের শক্তি উৎপন্ন করে, ঠিক আছে ফার্মেন্টেশন। এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং ইন দ্য, এই যে একই রকম, শিপের ক্ষেত্রে কী হবে, ফ্লক হবে, কী হবে, আ ফ্লক অফ শিপ। চলো একই প্রশ্ন দুটো দিয়েছে, কিন্তু এটা কিন্তু খুব সোজা করে দিয়েছিল এই সাদাতটা। আচ্ছা এটা বলো কি হবে, ওটা হার্ড হবে তো? হার্ড হবে, শিপ হার্ড হবে কেন, ফ্লক মানে কি, ওটা এক ঝাঁক? তোমাদের একটু আগেও তো বললাম ফ্লক অফ শিপ বা ফ্লক অফ বার্ড, ভেড়া তো দুটোই হয়। আর হার্ড অফ কি, ক্যাটেল, পশু পশু, এক্ষেত্রে হার্ড কলোনিটা কি নাম? অ্যান্ড এখানে এখানে ফ্লক হবে, ফ্লক। কলোনিটা বলো, কলোনিটা। কলোনি অফ কি হয়, অ্যান্ড অফ কলোনি
And অ্যান্ট অফ কলোনি না, কলোনি অফ অ্যান্ট, আ কলোনি অফ অ্যান্ট। আচ্ছা আচ্ছা। চলো এটা করো, কি আছে এটা তোমরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ, কিছুই নেই, গুণ করা খুব সোজা, করে আমাকে করবে, এটা করে আমাকে সবাই পাঠাবে। 78 নম্বর হোমওয়ার্ক, এটা করে সবাই ওএমআর গ্রুপে পাঠাবে। গেট রিড অফ, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, গেট রিড অফ একসঙ্গে একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে কি মুক্তি পাওয়া বা হচ্ছে দূরে থাকা, বিরত থাকা। তাহলে গেট রিড অফ ব্যাড কোম্পানি মানে ব্যাড কোম্পানি থেকে মুক্তি পাও বা ছেড়ে দাও, তাহলে অফ হয়। হ্যাঁ, মুখস্থ রাখবে গেট রিড অফ, এটা একটা ফ্রেজ। আচ্ছা, এখানে পাওয়ার কী হবে সেটা বলেছে, তো সবসময় চেষ্টা করতে হয় কি মনে আছে তো, যে বেসটাকে সেম করা, বেসটাকে সেম করা, তাই না? এখানে 25 আছে মানে 25 যদি ভাগ দেবে, এটুকু আমরা বুঝতে পারছি। 31 25 কার মানে কত হয়, কার কি বলতে পারবে? 125। 25 কি? দেখো 25 স্কোয়ার মানে কত, 625। 25 কিউব মানে কত? 3125। 25 কিউ তো 15,625। 1525, হ্যাঁ। চলো, হলো হলো না? 25 থেকে 5 গুণ করলে এটা হচ্ছে 25 কিউব মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দেখো, এটা 5 দিয়ে ভাগ করো, সবথেকে বেস্ট। এটা যদি ভাগ করি কত আসছে, কতবার যাচ্ছে, 5 কিউব হচ্ছে, কি আসলো? এবার দেখো একটা জিনিস আর ভাবো, এটা 5-এর আর 5। আমার কথা শেষ করতে দাও ভাই। এখানে বলছি এক্স এর ভ্যালু কত হবে, এখানে কিন্তু তুমি 5 যদি করো, তাহলে এখানে বেস ফর্ম, এটাকে যদি 5 দিয়ে ভাগ করলে কত আসবে বলো তো? 5 625। গুণ 5 গুণ 5 5 গুণ হবে। 5, 5-এর পাওয়ার 5। তাহলে আলটিমেটলি কী বোঝা গেল, যে এটা যদি 5-এর, এই যে বেস সেম করতে হবে, 5-এর পাওয়ার 3, আর এখানে ইন্টু এক্স আছে, তাহলে এক্সের জায়গায় এক্স লিখে দিলাম, 3x হয়ে গেল, তাহলে বোঝা গেল। আর এটা মানে কি বললাম, 5-এর পাওয়ার কত, 5। বেস আউট করে দাও, তাহলে 3x = 5, x = 5/3। অ্যান্সার কত তাহলে? অপশান ডি। এই ক্ষেত্রে সবসময় বেস সমান করবে, আগেও বলেছি আজকেও বললাম। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট কী দিয়ে তৈরি সবাই জানি আমরা, নাইক্রোম ব্যবহার, কারণ কি নাইক্রোম ধাতুর রোধ বেশি, রোধ না রেজিস্ট্যান্স। এই কি গো, অফ করো ভাই কথাবার্তা। এগুলো খুব সোজা, দেখো একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবে যে 12 আর 19কে যোগ করলে কত হচ্ছে, 31। 31। আবার এই দুটোকে যোগ 15 করলে 12 আবার এই 27। তাহলে এইগুলো বোঝাই যাচ্ছে। আর 15 12 27, তাহলে এইখানে কত যোগ 27। করলে হবে, 3 যোগ করলে 15 28। আর 3 28। চলো নেক্সট। কয়েকটা আছে, দু একটা আছে, তাই না? এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখেছেন। যে মেয়াদের শেষে সুদের পার্থক্য এত টাকা, আসলে পার্থক্য কত? কিছুই না, সিম্পল। দেখো এখানে 8% হারে 4 বছরে যদি হয়, সিম্পল হয়ে বুঝবে যে এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% 4 বছর, তার মানে কি 160 টাকা প্রত্যেক বছরে, তাহলে কত হবে, 4 বছরে 160 টাকা, এক বছরে 40 টাকা। 40 টাকা। 40 টাকা, আরে এক বছরে 40 টাকা। তার মানে বলতে পারি 8% মানেই কত, পার্থক্য 40 টাকা। তাহলে 100% মানে তো আসল হয়, 100% মানে কত, কত হলো, বোঝা গেল? তাহলে আসলে পার্থক্য 500।
নিচের কোন নদীর উৎপত্তি জেমে হিমবাহ? সবারই জানা আমাদের তিস্তা। তিস্তা। এখানে করবে লাস্ট কোশ্চেন মনে হয় এটা। তো এটা করো, কীভাবে আসছে দেখো, যোগ করলে কত আসছে দেখো, না হলে অন্যভাবে আসবে। একটা সিম্পল লজিক দেখেছো, এইগুলো না সব কী আছে উপরেরগুলো রুট সংখ্যা। রুট সংখ্যা মানে এটাকে 4 ধরো, এটাকে ধরো 5, এটাকে 6, ওই তো 12, এটা 4, এটাকে 5, 5 আর 4 সব যোগ করে। এবার যোগ করো, এবার যোগ করো, 7 আর 4 11, যোগ করলে 11 আর 12 কত হয়? 23, 23 আর 5 28, 23 আর 5 6 আর 4 10, আর 10 20 আর 21 41, এটাও তাই। 5 আর 2 7, 7 আর 10 17। আচ্ছা, 17 17 আর 5 25, 42, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে কত? 25, অপশান। 25। এগুলো একটু তোমাকে প্র্যাকটিস করে বুঝতে হবে যে এখানে পূর্ণবর্গ সংখ্যার মানে কোনো একটা গল্প আছে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শেখা যায়।